আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাহিবা জামান, এফসিপিএস পার্ট 2 ট্রেইনি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ডিএমসিএইচ। আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আপনাদের আজকের ক্লাসটা হচ্ছে এফসিপিএস মিড টার্ম অবস এন্ড গাইনি রেগুলার ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। এই ওরিয়েন্টেশন ক্লাসের কিছু উদ্দেশ্য আছে, সেগুলো আপনাদেরকে ধাপে ধাপে বলা হবে। এটা হচ্ছে জেনেসিসের মিড টার্ম অপশন গার্ডের একটা মোস্ট ডিমান্ডিং ক্লাস, কারণ এখানে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ আপনারা কিভাবে মিড টার্মের জন্য একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবেন সেসব সম্পর্কে আপনাদের একটা প্রাথমিক ধারণা দেওয়া হবে। আমরা সবাই ট্রেনিং করছি, এখন আমাদের মোটামুটি 1.5 বছরের ট্রেনিং শেষ। এই ট্রেনিং সাথে আপনার অ্যাডমিশন ডিউটি, আপনার এক্সাম, আপনার ফ্যামিলি, আপনি সবকিছু একসাথে কিভাবে গুছাবেন, কিভাবে আপনি ম্যানেজ করবেন, এত কিছু ম্যানেজ করে কিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, সবকিছু কিন্তু আপনাকে এই ক্লাসে একটা প্রাথমিক ধারণা দেয়া হবে যে আপনি কিভাবে কিভাবে প্রিপারেশন নিলে আপনার প্রিপারেশনটা ফুলফিল হবে, এবং সাথে আপনি যে আপনার যে বাকি কাজগুলো সেগুলোর সাথেও আপনি ওরিয়েন্টেড থাকতে পারবেন। আচ্ছা, আপনাদের পরীক্ষার আর মোটামুটি 5 মাস বাকি আছে। আগে তো জানুয়ারিতে পরীক্ষা হতো, এখন ডিসেম্বরে পরীক্ষা হয়। তো এই 5 মাসে আপনি কিভাবে পড়বেন, কিভাবে আপনার টাইমটা গুছাবেন, কতটুকু পড়বেন। পরীক্ষা মানে যে আমি সবকিছু পড়ে যাব তা তো না। আপনাদেরকে আহ, আহ, মানে মিড টার্মের একটা সিলেবাস আছে, সেই সিলেবাস ধরে ধরে আপনার কতটুকু পড়তে হবে, কতটুকু পড়লে আপনি অ্যান্সার করতে পারবেন, কতটুকু না পড়লেই না, কতটুকু পড়লে ভালো, এটা সবকিছু সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া হবে। এই 5 মাস সময় কিন্তু খুব বেশি একটা সময় না, বা খুব কমও না। 5 মাসটাকে যদি আপনি খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি 5 মাসে ইনশাল্লাহ খুব ভালোভাবে পড়াশোনা করে আপনি পরীক্ষাতে পাশ করে যেতে পারবেন। আচ্ছা, মিড টার্ম পরীক্ষাটা কি? মিড টার্ম পরীক্ষা হচ্ছে, আমরা টোটাল আমাদের 5 বছরের ট্রেনিং, এই 5 বছরের ট্রেনিং এর মধ্যে একটা মাঝামাঝি সময় একটা পরীক্ষা, অর্থাৎ 2 বছর পর একটা পরীক্ষা। তো এই পরীক্ষাটা কি, কিভাবে হবে, এটাতে কি কি থাকবে? আমরা যেমন প্রফে পরীক্ষা দিয়েছি, প্রফে যেমন আমরা কি দিতাম, রিটেন দিতাম, কিছু এসবিএ থাকতো আমাদের, তারপর হচ্ছে কি অসপি থাকতো, ভাইভা থাকতো, ক্লিনিক্যাল থাকতো, কেস প্রেজেন্টেশন থাকতো, শর্ট কেস, লং কেস, এসব থাকতো। তারপর আমরা পার্ট 1 দিলাম, পার্ট 1-এ শুধুমাত্র আমাদের এমসিকিউ ছিল, এসবিএ ছিল। তাহলে মিড টার্মে কি থাকবে? মিড টার্মে কি আমাদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকবে, আমাদের কি কেস প্রেজেন্ট করতে হবে, নাকি আমাদের শুধু লিখতে হবে, শুধু এসবিএ থাকবে, না কি থাকবে, সেটা সবকিছু সম্পর্কে আপনাদেরকে এই ক্লাসে ধারণা দেওয়া হবে। আচ্ছা, পরীক্ষা রিলেটেড ব্যাপারগুলো যেগুলা, যে মিড টার্ম সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা ক্লিয়ার না, যে কি কি থাকবে পরীক্ষায়। তো আপনাদের যে ক্লিনিক্যাল নলেজটা আছে, আপনারা মোটামুটি 1.5 বছর আপনাদের ট্রেনিং শেষ, আপনাদের অবশ্যই খুব ভালো ক্লিনিক্যাল নলেজ আছে। এখন এই ক্লিনিক্যাল নলেজ আপনারা যেটুকু গেইন করেছেন, তা সেটার সাথে আপনাদের হচ্ছে কি এখন এক্সামটা কিভাবে আপনার কোরিলেট করলে আপনি এক্সামে একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন, এবং শুধু এক্সামে না, আপনার ফিউচার আপনি যখন প্র্যাকটিস করবেন সেগুলোতেও যাতে আপনারা ভালো করতে পারেন, সেটার জন্য আপনাদেরকে কিছু ধারণা এখানে দিয়ে দেয়া হবে। আচ্ছা, ক্লাস, এই ব্যাচটায় কয়টা ক্লাস থাকবে, কয়টা পরীক্ষা হবে, কয়টা মানে মডেল টেস্ট হবে, কি থাকবে, এগুলো আমি সব পরে বলবো। আপাতত আপনাদের ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে আমাদেরকে সবকিছু একসাথে কম্বাইন করে দিয়ে, আমরা যতটুকু আমাদের আম, অনেক ভালো ভালো মডারেটার্স আছেন আমাদের সাথে, সবাই আমরা চেষ্টা করব খুব ভালোভাবে আপনাদেরকে জিনিসটা অ্যাটলিস্ট বুঝাই দিতে, যে নেক্সট 5 মাস আপনারা কি করতে যাচ্ছেন, নেক্সট 5 মাসে আপনারা কি করবেন, কতটুকু করলে আপনাদের উপকার হবে, সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। ক্লাসটা কিভাবে ডিভাইড করা হয়েছে, প্রথমে আমাদের দুজন মডারেটর, আমাদের যেহেতু দুইটা পার্ট, অবস এবং গাইনি, অবস এবং গাইনি সম্পর্কে আপনাদেরকে বলবেন যে অবস পার্টটা আপনারা কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কোথা থেকে পড়বেন, কতটুকু পড়তে হবে, সবকিছু আপনাদেরকে বলা হবে। একজন মডারেটর বলবেন, এবং তারপরে আরেকজন মডারেটর, সরি, একজন মেন্টর বলবেন, এবং তারপর আরেকজন মেন্টর আপু কিন্তু আপনাদেরকে বলে দিবেন যে গাইনি পার্টটা কিভাবে পড়তে হবে। এই দুইভাবে দুইটা সেশন আমরা নিব। এটা আর একটা হচ্ছে আপনাদের, আমাদের একজন এবারে যে মিড টার্ম পাস করেছেন, আমাদের একজন আপু, উনি যুক্ত আছেন আমাদের সাথে। উনি ওনার ফিলিংস শেয়ার করবে, এবং তারপর লাস্টে আমি বলে দিব আপনাদের এই ব্যাচে কি কি আপনাদের মানে আপনাদের আপনাদের ব্যাচটা কিভাবে সাজানো হয়েছে, অর্থাৎ নেক্সট 5 মাসে আপনারা কি করবেন, কি পড়বেন, বা কয়টা ক্লাস হবে, কি হবে, সেটা সম্পর্কে আমি একটু বলে দিব। প্রথমেই আমি রিকোয়েস্ট করব আমাদের সবার ফেভারেট মেন্টর আপু, ফাহিমা আপুকে। আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সাহিবা, শুনতে পাচ্ছো? জি আপু। ফাহিমা আপু আমাদেরকে বলবেন অবস সম্পর্কে। অবস, অবস পার্টটা আপু বলবেন।
আপু আপনি শুরু করতে পারেন। আচ্ছা। আহ তো বেসিক্যালি হচ্ছে গিয়ে এখানে কি স্টুডেন্টরা আছে কেউ অনলাইনে যুক্ত নাকি শুধু আমরাই? আপু কাউকে দেখতে একজন মনে পাচ্ছি হয় না। আছেন। একজন মনে হয় আছে। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, আমি একটু ওভারঅল বলি, তারপরে যিনি যুক্ত আছেন তার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে উনি প্রশ্ন করলে আমি সেটার অ্যান্সার দেব। আসলে হচ্ছে গিয়ে মিড টার্ম পরীক্ষাটা তো হচ্ছে গিয়ে আমি সবসময় এটা বলি আর কি, যে আমার কাছে মনে হয়েছিল পরীক্ষা দেওয়ার সময় যে একটা জগা খিচুড়ি টাইপের পরীক্ষা। এখানে হচ্ছে গিয়ে পার্ট ওয়ান এরও কিছু ফ্লেভার থাকে, আবার হচ্ছে গিয়ে পার্ট টু এরও কিছু ফ্লেভার থাকে। তো পার্ট ওয়ান এর যে বিষয়টা হচ্ছে গিয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা তো সবাই পার্ট ওয়ানে সিঙ্গেল বেস্ট আনসার দিয়ে আসছি। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের 100 নাম্বারের একটা সিঙ্গেল বেস্ট আনসারের পরীক্ষা হবে। তবে পার্ট ওয়ানের সাথে এখানে যে ডিফারেন্সটা থাকে সেটা হচ্ছে গিয়ে এটা পুরোপুরি মোটামুটি হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন থাকে। এখানে হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল ওরকম কোনো কোশ্চেন থাকে না। আর হচ্ছে এরপরে 100 নাম্বারের সিঙ্গেল বেস্ট আনসার হওয়ার পরে আবার আমাদের 100 নাম্বারের হচ্ছে কি এসএ কিউ। এসএ কিউটা হচ্ছে মানে একটা পুরা পরীক্ষার হলো গিয়ে এটা হলো গিয়ে গেম চেঞ্জিং পরীক্ষা। কারণ হলো গিয়ে আমি এই পর্যন্ত যতগুলো সেশন পরীক্ষা হয়েছে বা মেন্টরিং করছি বা আমার পরীক্ষার আগে আমি যে কয়টা সেশনে হচ্ছে গিয়ে অনেককে জিজ্ঞেস করতাম, সেখান থেকে আমি যেভাবে দেখছি এসবিএ টা মোটামুটি ওভারঅল সবার হচ্ছে গিয়ে দেখা যায় কি যে 50টার মধ্যে হচ্ছে গিয়ে 35টার মতো ওভারঅল সবাই হচ্ছে গিয়ে হয় সব, মানে খুব ইজি হচ্ছে টাইপের কোয়েশ্চেন থাকে। আপনি একদম টোটালি যদি থিওরি পড়ে নাও যেতে পারেন, আপনার ক্লিনিক্যাল যে হচ্ছে গিয়ে নলেজ, সেই নলেজ থেকে যে 2 বছর ট্রেনিং করেছেন সেই নলেজ থেকে দেখা যাবে কি যে আপনি 34, 35, 36 এরকম আপনি হচ্ছে কারেক্ট করে ফেলতে পারবেন। সমস্যা হয় হচ্ছে কি 5-10টা কোয়েশ্চেনে খুব মানে 5 থেকে 7টা কোয়েশ্চেন খুব হচ্ছে কনফিউজড থাকে। এগুলার জন্যই হচ্ছে কি আপনাকে একটু ভালো প্রিপারেশন থাকতে হয়। আর কিছু কোয়েশ্চেন একদমই থাকবে যে এগুলা হচ্ছে কি আপনার টোটালি লাকের উপর ছেড়ে দিতে হবে, মানে এত ক্লোজ হচ্ছে কি আপনি হয়তো অ্যান্সারটা জানেন, কিন্তু হচ্ছে এত ক্লোজ তারা বিসিপিএস কোনটা সিলেক্ট করে রেখেছে এটা সবসময় কি পয়েন্ট বোঝা যায় না। এবং যেহেতু ওনারা আমাদেরকে কখনো কোনো অ্যান্সার হচ্ছে গিয়ে প্রোভাইড করে না, সো আমরা হচ্ছে কি এটা কখনোই জানতে পারি না ওনাদের কাছে কোন আনসারটা ছিল। তো মানে আমি এটা বুঝাতে চাচ্ছি মোটামুটি এসবিএ তে সবাই হচ্ছে গিয়ে 60%-এর উপরে নাম্বারটা ক্যারি করে ফেলে। তো ওটা হচ্ছে গিয়ে অত একটা ঝামেলার না, কিন্তু হচ্ছে গিয়ে এসএ কিউটা একটা, যেহেতু এটা লিখতে হয়, 1 নাম্বার সমস্যা এখানে লিখতে হয়। 2 নাম্বার সমস্যা হচ্ছে গিয়ে আপনাকে খুবই হলো গিয়ে টু দা পয়েন্ট লিখতে হবে। 3 নাম্বার প্রবলেম হচ্ছে টাইম। টাইম হচ্ছে কি এত গুরুত্বপূর্ণ, এখানে দেখা যায় যে হচ্ছে কি আপনি ফুল জিনিসটা জানেন কিন্তু হচ্ছে গিয়ে আপনি যেটা জানেন সেটা আপনার হচ্ছে 25 নাম্বারের জানা, কিন্তু এই জিনিসটাই আপনাকে 4 নাম্বারের জন্য লিখতে হবে। একটা বড় জিনিসকে আপনাকে যখন হচ্ছে ছোট করে হচ্ছে কি পয়েন্ট গুলা তুলে নিয়ে আসতে হবে, তখন কিন্তু এটা খুব টাফ। তো মোটামুটি হচ্ছে গিয়ে এসএ কিউতে দেখা যায় যে আপনি একটা 5 নাম্বারের কোশ্চেনের জন্য 8 মিনিট করে সময় পাওয়া যায়। তো এই 8 মিনিট মানে হচ্ছে 1 নাম্বারের জন্য আপনার হচ্ছে গিয়ে 1 মিনিট 20 সেকেন্ড বা 13-14 সেকেন্ড এরকম এই টাইপের হচ্ছে কি সময় পাওয়া যায়। তো যেগুলো হচ্ছে গিয়ে মোটামুটি আপনি ডায়াগনোসিস একেবারেই ধরে ফেলতে পারবেন, ওগুলোতে তত সময় লাগে না, ওখান থেকে কিছু টাইম সেভ হয়। তো মোটামুটি হচ্ছে গিয়ে 5 নাম্বারের জন্য 8 মিনিট। তো এটা বেশ টাফ। এটা যদি হচ্ছে গিয়ে একদম শুরু থেকে আপনি যদি আজকে থেকে প্রিপারেশন না নেন তাহলে এটা আপনাকে পরীক্ষার সময় আপনাকে এই জিনিসটা খুবই সাফারিং করাবে আর কি। তো আহ, এটা একটা জিনিস আমার এসএ কিউতে সবসময় মনে হয় টাইম ম্যানেজমেন্টটা। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে আমার কাছে নিজেও পরীক্ষা দিয়ে মনে হচ্ছে, বা আমি সবসময় যেহেতু স্টুডেন্টদের সাথে কথা বলা হয়, তো এটা মনে হচ্ছে যে একদম পারবেন না এরকম কোনো কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আসে না। জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে যেমন এবার হচ্ছে গিয়ে এসএকিউতে একটা জিনিস ছিল যে সুয়েডা স্কোরিং। তো এটা হচ্ছে কি আমাদের সিএ সার্ভিক্স একটা স্কোরিং। আমাদের অন্যান্য জায়গার কথা বলতে পারবো না, ঢাকা মেডিকেলের হচ্ছে কি আউটডোরে যারা হলো গিয়ে অঙ্কোলজি ডিপার্টমেন্টে কাজ করতে গিয়েছে তারা সবাই দেখেছে এটা হচ্ছে গিয়ে ওয়ালে টাঙানো একটা সুয়েডা স্কোরিং আছে, এবং এটা আমরা সবাই জানি যে হচ্ছে গিয়ে ওই স্কোরিং এ কোথায় গেছে, মানে স্কোরিং এর জিনিসটা আমরা সবাই জানি, কিন্তু এটাকে যে সুয়েডা স্কোরিং বলে এটা হচ্ছে গিয়ে হয়তো অনেকেই জানে না। জানে না বলে তারা খুব কনফিউজ হয়েছে এবং অ্যান্সারটা দিতে পারে না, কিন্তু জিনিসটা হচ্ছে গিয়ে ঢাকা মেডিকেলের বারান্দায় হাঁটার সময় এটা হলো গিয়ে দেখতে পারার কথা। এরকম হচ্ছে গিয়ে অনেক কিছু আপনাদের, আপনি যে সেন্টারে ট্রেনিং করছেন সেখানে দেখবেন অনেক কিছু আপনার ওয়ালে লাগানো আছে, পিপিএইচ এর হচ্ছে গিয়ে
ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে আপনার আইপাসে মিসোপ্রোস্টলের ইউজ, কোন ইয়েতে আমরা কতটুকু মাইক্রোগ্রাম ইউজ করছি, কিভাবে ইউজ করছি, কোন রুটে ইউজ করছি। তারপরে হচ্ছে গিয়ে আপনার ইন্ডাকশন অফ লেবারের বিভিন্ন হচ্ছে গিয়ে মডিউল ম্যানেজমেন্ট। তারপরে হলো গিয়ে ধর প্রি অ্যানাস্থেটিক চেক আপ, যে হচ্ছে ডব্লিউএইচ এর চেক লিস্ট ওটির সামনে বড় বড় করে লেখা। তারপরে হচ্ছে গিয়ে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ। মানে এগুলো একদম খুবই সিম্পল জিনিস, প্রতিদিন আপনি ওয়ার্ডে করছেন, আপনার ওয়ার্ডে হাঁটতে বসতে চলতে ফিরতে দেখছেন, কিন্তু জিনিসগুলাকে হচ্ছে গিয়ে কখনো আপনার থিওরিটিক্যালি প্র্যাকটিস করেন নাই, অথবা হচ্ছে গিয়ে ওভাবে খেয়াল করেন নাই বলে পরীক্ষা যখন আসেন তখন আপনারা নার্ভাস হয়ে যায়। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, এখানে তো হচ্ছে কি সবাই পড়াশোনা করবে না, আমরা আসলে হয় কি আমাদের ট্রেনিং এ কাজের এত লোড, যে যে ইনস্টিটিউটে ট্রেনিং করি না কেন আমাদের গাইনি অ্যান্ড অফস এর কাজের এত লোড, এবং হচ্ছে কি এখানে আমাদের সারাউন্ডিং সাপোর্টিং সিস্টেম এত কম, যে হচ্ছে কি আমাদের ডাক্তারদের অনেকগুলা কাজ করতে হয় বলে আমরা আসলে ট্রেনিংটা ঠিক ট্রেনিং এর মতো করতে পারি না। ট্রেনিংটা হচ্ছে গিয়ে মানে আমার যেভাবে করা উচিত সেভাবে হচ্ছে গিয়ে আমি করতে পারি না, এবং একটা সময় আমি যে করতে পারছি না এটার জন্য হচ্ছে কি আমার মানে ওই মানে দেখা যায় যে হচ্ছে ওটাও আমার মাথায় থাকে না, এবং একটা সময় আমি ইউজ টু হয়ে যাই ওই ওভাবেই, মানে যেভাবে চলছে সেভাবে করতে করতে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আগামী 5টা মাস আপনারা যেই জিনিসটা পড়বেন, যেদিন যে টপিকসটা পড়বেন বা এখানে পড়ানো হবে, সেই টপিকস এর সাথে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ক্লিনিকে মানে যখন হচ্ছে কাজ করতে যাবেন তখন একটু ওরিয়েন্টেড করার চেষ্টা করবেন। যে হচ্ছে গিয়ে ধরেন আপনি আজকে হচ্ছে গিয়ে লেবার মডিউল পড়লেন বা হচ্ছে গিয়ে ইন্ডাকশন অফ লেবার পড়লেন, পরের দিন আপনার অ্যাডমিশনে যে পেশেন্টটাকে ইন্ডাকশন অফ লেবার দেওয়া হলো তাকে কি এই প্রসিডিউর গুলা বা ক্রাইটেরিয়া গুলা মেনটেন করা হলো কিনা, বা একটা পেশেন্টকে হচ্ছে গিয়ে ভিব্যাক ট্রায়ালে নেওয়া হলো, তো ওকে হচ্ছে ভিব্যাক ট্রায়ালে নেওয়ার আগে আমাদের হচ্ছে ভিব্যাকের যে কাউন্সিলিং গুলা বা ক্রাইটেরিয়ার যে হচ্ছে কি মিট আপ গুলা, এগুলো আমরা করলাম কিনা, এগুলো আপনারা একটু ঝালাই করবেন। তাহলে দেখবেন কি আপনার ট্রেনিংটাও খুব ভালো হবে, আপনার পড়াটা মনে থাকবে, এবং আপনি হচ্ছে কি এই কাজটা করে খুব মজা পাবেন, যে হচ্ছে কি আপনার বইয়ের সাথে আপনার কাজটা মিলে যাচ্ছে। আচ্ছা, আমার হলো গিয়ে আমি টোটাল ক্লাস সম্পর্কে বলবো, কিন্তু আমি একটু হচ্ছে গিয়ে টিপস এন্ড ট্রিক্স দিচ্ছি যাতে হচ্ছে গিয়ে মিড টার্মস এর সিচুয়েশনটা হয় কি আমরা গাইনিতে তো ম্যাক্সিমামই মেয়েরা, এই পরীক্ষাটা যে সময়টায় আমরা দেই তখন তো আমাদের বাচ্চা কাচ্চারা খুব ছোট থাকে, এবং হচ্ছে গিয়ে আমরা সবাই এমন একটা স্টেশনে থাকি, মানে স্টেজে থাকি যে আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট এত বেশি থাকে না যে অনেক টাকা খরচ করে ওরকম এক্সপেন্সিভ কোনো মেড রাখবো বাচ্চাদের জন্য, বা বাচ্চাদেরকে ওরকম ইয়ে করবো। তো দেখা যায় কি যে হচ্ছে কি ওই সংসার ট্রেনিং সবকিছুর মধ্যে পড়াশোনার সময়টা বের করতে হয়, এই জন্য পড়াশোনাটা সবসময় ক্লিনিক্যাল ওরিয়েন্টেড করলে পড়াটা আপনার হচ্ছে কি প্রেশারটা কম হবে এবং পড়াটা হচ্ছে কি হয়ে যাবে। সেজন্য আমি টিপস এন্ড ট্রিক্স গুলো আপনাদেরকে একটু বলছি। এটা গেল একটা কথা। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে প্রসিডিউরের ক্ষেত্রে আমরা সব সময় রিটেনে পাশ করে ফেলার পর সবার খুব ভয় থাকে যে প্রসিডিউর, লেবার রুমে যখনই কাজ করবেন তখনই হচ্ছে গিয়ে আপনি একটা ফরসেপ এনে ফরসেপটা হচ্ছে নিজে একটু প্র্যাকটিস করবেন, তারপরে হচ্ছে ভেন্টুসটা দেখবেন, তারপরে হলো গিয়ে এবং চেষ্টা করবেন যে আগের দিন করে আসতে পরের দিন হচ্ছে গিয়ে একবার অন্তত হচ্ছে গিয়ে কারোর সাথে শেয়ার করতে। একটা ব্রিজ ডেলিভারি হচ্ছে গিয়ে করার সময় আমাদের মেইন প্রিন্সিপাল গুলা কি কি সেগুলো হচ্ছে কি করবে, মানে এই জিনিসগুলো হচ্ছে আপনি প্রতিদিন করছেন, ওগুলো আপনি বইয়ের সাথে একটু মিলিয়ে মিলিয়ে করবেন, তাহলে আপনার কিন্তু প্র্যাকটিসটা হয়ে যাবে। পুরো পরীক্ষাটাই হচ্ছে গিয়ে আপনার ক্লিনিক্যাল যে আপনি কাজগুলা করছেন সেগুলো আপনার ওরিয়েন্টেড কিনা, সেটা আপনি জেনে বুঝে করছেন কিনা, সেটা হচ্ছে গিয়ে একটা মানে অবজারভেশনাল মানে কি বলবো ইভালুয়েশন করা হয় এই মিড টার্ম পরীক্ষাটা। সো হচ্ছে ক্লিনিক্যালের বাইরে কিছুই আসবে না এবং ক্লিনিক্যাল জিনিসগুলো ঠিক মতো করতে হবে। আচ্ছা, এটা গেল হলো গিয়ে 2 নাম্বার কথা। আর 3 নাম্বার হচ্ছে গিয়ে আপনারা দেখবেন খুব ইজি কিছু জিনিস প্রতিবারই হচ্ছে গিয়ে পরীক্ষায় আসে, বিশেষ করে প্রসিডিউরে, যেমন হচ্ছে গিয়ে একবার ক্যাথেটারাইজেশন আসছে, তারপরে হচ্ছে গিয়ে একবার পেলভিক এক্সামিনেশন আসছে, অবস্টেট্রিক এক্সামিনেশন এখনো আসে নাই, বা হচ্ছে গিয়ে সার্জিক্যাল ওয়াশিংটা এখনো আসে নাই, কিন্তু এগুলো যে কোনো সময় চলে আসবে, সেই জন্য এগুলো একটু প্রসিডিউর মেনটেন করে করুন। আচ্ছা, এটা গেল হচ্ছে গিয়ে আপনার মোটামুটি প্রতিদিনকার পড়ার সাথে আপনি কিভাবে হচ্ছে গিয়ে আপনার পরীক্ষার প্রিপারেশনটা নেবেন সেটা একটা কথা। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু সিলেবাস, পোস্ট গ্রাজুয়েশনে বেসিক্যালি হচ্ছে কোনো সিলেবাস, পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে আপনার
যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আপনি কখনোই এই প্রশ্ন করতে পারবেন না যে এটা তোমার সিলেবাসে ছিল না, এটা কেন আসছে। আপনার হচ্ছে গিয়ে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তবে মেইনলি এখন পর্যন্ত বাংলাদেশে হচ্ছে গিয়ে যে কয়টা পরীক্ষা হয়েছে মিড টার্মের, তাদের সবগুলাতেই আপনার গাইনি অফসে দত্ত বেসড কোশ্চেন হয়েছে। দত্তর বাইরে তেমন, ইভেন হচ্ছে জেফকটেও তেমন একটা হচ্ছে গিয়ে টাচ করা হয়। খুব লিমিটেড কিছু কিছু জায়গা হচ্ছে গিয়ে যেগুলো পার্ট ওয়ানের জন্য আপনারা পড়েন, ওরকম কিছু জায়গা ছবি পিক্টোরিয়াল বলেন, আপনার হচ্ছে গিয়ে আল্ট্রাসোনোগ্রাম ফাইন্ডিংস বলেন, বা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ গুলা বলেন, সবগুলাই মোটামুটি হচ্ছে গিয়ে দত্ত ওরিয়েন্টেডই হচ্ছে গিয়ে ছিল। সো আপনি এই দত্তটাকে বেসড করে পড়লেই হবে। আর তার সাথে মাস্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ওজিএসপি গাইডলাইন এবং হচ্ছে গিয়ে ইওসি গাইডলাইন, এই দুটো গাইডলাইন লাগবে। বিশেষ করে হচ্ছে গিয়ে লেবার কেয়ার মডিউলের জন্য লাগবে, কারণ হচ্ছে গিয়ে এখানে আহ, যেমন হচ্ছে আপনার কর্ড কোলাপস, তারপরে হচ্ছে গিয়ে ইন্ডাকশন অফ লেবার, এগুলাতে হচ্ছে গিয়ে আর এক্লামশিয়ার ম্যানেজমেন্ট, এগুলাতে হলো গিয়ে আমাদের লেবার কেয়ার গাইডটা মানে ওজিএসবির যে প্রোটোকল সেগুলো হচ্ছে গিয়ে বেশি ফলো করা হয়। আচ্ছা, আর আরেকটা হলো গিয়ে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে গিয়ে, আমি যেহেতু অবস পোর্শনটা বলছি, অবসে বলি। অবসে হচ্ছে আপনার মোটামুটি প্রথম 6টা চ্যাপ্টার বাদে আর বাদ বাকি সব চ্যাপ্টার গুলাই হচ্ছে কি ইম্পর্টেন্ট। সব চ্যাপ্টারের মধ্যে হলো গিয়ে আপনার আহ, একদম শুরু থেকে বললে যেই চ্যাপ্টার গুলা থেকে কোশ্চেন আসবেই, মানে এগুলা থেকে আপনি পাবেন না, এগুলা ছাড়া আপনি পরীক্ষা দিতে পারবেন না। এর মধ্যে 1 নাম্বারটা হচ্ছে গিয়ে আপনার এপিএইচ, 2 নাম্বার হচ্ছে গিয়ে পিপিএইচ, 3 নাম্বার হচ্ছে এক্লাম্পসিয়া, 4 নাম্বার হচ্ছে মেডিকেল ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি। এই চ্যাপ্টার গুলা থেকে হচ্ছে গিয়ে আপনার এসবিএ তে কোশ্চেন থাকবে, এসএকিউ তে কোশ্চেন থাকবে, এখানে থেকে কাউন্সিলিং সেশন থাকবে, এখান থেকে হচ্ছে গিয়ে আইওই থাকবে, এবং হচ্ছে গিয়ে এগুলার বাইরে এগুলা ছাড়া পরীক্ষা হবে না। তো হচ্ছে এই চ্যাপ্টার গুলা আপনি যখনই পড়বেন, আপনি ধরেন এপিএইচ এর চ্যাপ্টার যখন পড়ছেন, তখন ওখান থেকে কোন জায়গা থেকে আপনার হচ্ছে গিয়ে এসবি আসতে পারে, সেটা হলো গিয়ে আপনাদের মেন্টররা তো আপনাদেরকে অবশ্যই বলবেন, কিন্তু আপনারা যখন হচ্ছে গিয়ে পড়বেন, পড়ার পর আপনাদের যে গ্রুপ থাকে, আপনার যদি মনে হয় যে আপনি আসলে হচ্ছে ধরতে পারছেন না, তখন যেই মেন্টর করিয়েছে সেই মেন্টরকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে হচ্ছে গিয়ে এখান থেকে আমার এসবি কি কি আসতে পারে। আপনাদের সাথে আমাদের ধরেন বইয়ে সবই আছে, কিন্তু মেন্টরদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে আমরা ধরিয়ে দিব আপনাদেরকে যে পোস্ট গ্রাজুয়েশন তো স্পুন ফিডিং করাতে পারবো না, ধরিয়ে দিব এই জায়গাটা যে এই জায়গাটা থেকে এসবি এর জন্য ইম্পর্টেন্ট, এই জায়গাটার জন্য এসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আর আপনার এই চ্যাপ্টার থেকে হচ্ছে কাউন্সিলিং আসলে এভাবে আসতে পারে। এই জিনিসগুলো আমরা ধরিয়ে দিব, সেগুলো হচ্ছে কি আপনারা পড়বেন। আর যেটা হচ্ছে কি প্রথমে বললাম সেটা হচ্ছে, ও আচ্ছা, কাউন্সিলিং তো বলেছি, যেমন ভিভ্যাকের একটা পেশেন্ট যখন ইয়ে করবে সেটা কাউন্সিলিং করবেন, এবং নিজে প্রতিদিন এই জিনিসটা অ্যাডমিশন পোস্ট অ্যাডমিশনে নিজেরা প্র্যাকটিস করবেন। যেমন এইবার আসছে একটা পেশেন্টের হচ্ছে মায়োমেক্টমির হলো গিয়ে কাউন্সিলিং। তো আমার শুনে খুব হচ্ছে গিয়ে মজা লাগছে, এই জন্য আমি যখন আমার গাইনি ওয়ার্ডে আমি হচ্ছে রেগুলার মায়োমেক্টমির কাউন্সিলিং হলো গিয়ে বিভিন্ন জনকে বলি যে তুমি করো তুমি করো, এবং হলো গিয়ে ওরা এসেই বলতেছিল যে আপু এটা তো হচ্ছে গিয়ে আমরা না পড়েও হলো গিয়ে এটা পারছি। তো এটা হচ্ছে নিজেরা নিজেরা হলো গিয়ে আপনারা প্র্যাকটিস করবেন সব সময়। একটা হচ্ছে কি ইন্ডাকশন অফ লেবার যখন দিচ্ছেন তখন হচ্ছে কাউন্সিলিং করবেন, একটা প্রি এক্লামশিয়ার পেশেন্টকে একদম তার আপ টু ডেট ডেট পর্যন্ত কাউন্সিলিং করতে হবে। একটা ডায়াবেটিস এর পেশেন্ট যখন আসবে আপনি কাউন্সিলিং করবেন, তখন আপনি যে পয়েন্ট গুলো ভুলে যাচ্ছেন ওগুলো আপনার বই থেকে দেখে নেবেন, তখন দেখবেন কি পরীক্ষার সময় আর আপনাকে এটার জন্য এক্সট্রা করে প্রেসারে পড়তে হবে না, এবং আপনি পয়েন্ট ভুলবেন না। আর আইওই তে হচ্ছে কি আমরা বলে দিব যখন আমরা হচ্ছে ক্লাস করব, তখন যে হচ্ছে যে আপনার সিমটম কিভাবে অ্যানালাইসিস করবেন, তারপরে এক্সামিনেশন হচ্ছে গিয়ে কি কি একদম বলতেই হবে, কি মানে কোন জিনিসগুলো মেনটেন করলে আপনার কোনোভাবে হচ্ছে গিয়ে ভুল হবে না সেটা। আর এছাড়া হচ্ছে কি সিলেবাসের কথা তো বললাম। মোটামুটি প্রথম 5টা চ্যাপ্টার ছাড়া, প্রথম 6টা চ্যাপ্টার অবস দত্ত প্রথম 6টা চ্যাপ্টার ছাড়া সব চ্যাপ্টারই হচ্ছে গিয়ে আপনার লাগবে। এখানে কিছুই বাদ দিতে পারবেন না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি, এটা হচ্ছে গিয়ে এখনকার একদম বার্নিং ইস্যু। কারণ হচ্ছে গিয়ে নিয়ার অ্যাবাউট অল পেশেন্টস এর কোনো না কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকে, স্পেশালি হচ্ছে কি এনিমিয়া, তারপরে ডায়াবেটিস, আপনার হচ্ছে কি থ্যালাসেমিয়া, জন্ডিস, এগুলা থেকে ইয়ারে অল্টারনেটিভ করে করে হচ্ছে গিয়ে কোশ্চেন আসে। আর হচ্ছে গিয়ে আপনার যে ইয়ের প্রসিডিউর গুলা, মেল প্রেজেন্টেশন মেল পজিশন আছে, এগুলাতে হলো গিয়ে আপনাদের প্রসিডিউরের মধ্যে চলে যাবে।
এগুলা হচ্ছে গিয়ে প্রসিডিউর, অথবা হলো গিয়ে আপনার আইওই তে চলে যাবে। এগুলা হচ্ছে গিয়ে অবশ্য সাকে বা হলো গিয়ে এসবিএ তে তেমন একটা থাকবে না। তারপরে হলো গিয়ে প্রি প্রি এক্লামসে এক্লামসে এগুলা হচ্ছে সব জায়গায় পাবেন, এটা পাবেন না এমন কোনো জায়গা হবে না। আচ্ছা, আর আরেকটা হলো গিয়ে উম, আচ্ছা, আর আর তো তেমন কোনো কিছু মনে পড়ছে না। মোটামুটি হচ্ছে গিয়ে আপনাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে আমরা হলো গিয়ে এখানে মডারেশনে যারা থাকেন, স্পেশালি অনেকদিন ধরে যারা ক্লাস নিচ্ছে সাবিহা, ওরা ওরা সবাই মিলে মোটামুটি হচ্ছে চ্যাপ্টার গুলাকে খুব সুন্দর করে গুছিয়েছে, যে হচ্ছে গিয়ে কি ধরনের টপিকস একসাথে পড়ালে আপনাদের জন্য ইজি হবে। ওভাবে করেই হচ্ছে গিয়ে 17টা ক্লাস আছে, এবং 17টা ক্লাসের আগে এবং পরে হচ্ছে কি পরীক্ষা আছে। এবং এই পরীক্ষাগুলো আমি আপনাদেরকে খুব করে রিকোয়েস্ট করব, এই পরীক্ষাগুলো আপনি যদি হচ্ছে গিয়ে অনেক ব্যস্ত থাকেন বা হচ্ছে গিয়ে অনেক ঝামেলা থাকে, পরীক্ষা হয়তো দিতে পারেন নাই, কিন্তু আপনি পরীক্ষার যে সলভ ক্লাস হবে এটা কখনো মিস করবেন না। ওই সলভ ক্লাসটা করলে হবে কি, আপনারা তো মোটামুটি টপিক গুলো সম্পর্কে জানেন, এখন একদম জানেন না এরকম কোনো টপিক নেই। তখন হচ্ছে ওই সলভ ক্লাসে দেখা যায় কি, যে ওই পাঁচটার মধ্যে কোন অ্যান্সারটা আমরা কেন নিলাম না, বা অ্যান্সারটা কেন নিলাম, এই যে এক্সপ্লেনেশন গুলো দেই, এগুলো আপনাদের পরীক্ষার হলে খুবই হেল্প করবে। আর রিভিউ এক্সাম হচ্ছে গিয়ে অন্তত 3বার করে দিবেন, প্রত্যেক মানে 3বার করে দিবেন, মানে 3বার করে হচ্ছে গিয়ে রিভিউ এক্সাম দিবেন, এবং এটা এক্সপ্লেনেশন গুলো হচ্ছে গিয়ে শুনবেন যখন রিভিউ এক্সাম হয়ে যাবে। এবং লাস্টের দিকের মক তো অবশ্যই, এগুলা হচ্ছে গিয়ে কখনোই বাদ দিবেন না। আর প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সাথে আমি আবারও বলছি, এটা হচ্ছে গিয়ে খুব চেষ্টা করবেন প্রতিটা চ্যাপ্টার, ধরেন হচ্ছে এপিএইচ করেছেন, এখান থেকে হচ্ছে এসবিএ কি কি হতে পারে, এসএ কিউ কি হতে পারে, অথবা গত কয়েকটা সেশনে এসএ কিউ কি কি আসছে, এবং হচ্ছে গিয়ে এখান থেকে যদি আপনাদেরকে কখনো অস্কিতে কোশ্চেন দেয় কি দিতে পারে, যেমন হচ্ছে গিয়ে এখান থেকে একটা খুবই মানে ইয়ের অস্পি দিতে পারে, সেটা হচ্ছে গিয়ে আপনাকে পিক্টোরিয়াল দিতে পারে, একটা প্লাসেন্টা প্রিভিয়া সেন্টার প্লাসেন্টা প্রিভিয়ার ছবি দিতে পারে, দিয়ে বলতে পারে যে হচ্ছে গিয়ে তোমার এটা ডায়াগনোসিস কি, তারপরে হলো গিয়ে এটা সিজারের সাথে কত পার্সেন্ট বাড়ে, বা হচ্ছে এটা সিজার করার সময় কি কি প্রিকশন নিতে হয় সেটা। কাউন্সিলিং চলে আসতে পারে, যে একটা পাস ডিসঅর্ডার হচ্ছে কাউন্সিলিং করেন আপনি ওটির আগে, কিভাবে পেশেন্টকে রেডি করবেন। তারপর হচ্ছে গিয়ে এসএকিউ তে আসতে পারে, যে হচ্ছে গিয়ে কিভাবে হলো গিয়ে এই পেশেন্ট গুলা আমরা রেডি করব, তাদের জন্য স্পেশাল প্রিকশন কি নিব। এইভাবে মানে হচ্ছে কি, আপনি ওই চ্যাপ্টারটা পড়ে ওই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতে পারে এটা আমরা বলবো, তার সাথে আপনারাও নিজেরা সাজিয়ে নেবেন, তাহলে আপনার পড়াটা গোছানো হয়ে যাবে। পরীক্ষার আগে জাস্ট ওইটুকু দেখলেই হবে। তো এই হচ্ছে আমার মোটামুটি বলা। এছাড়া সাহিবা, তোমার যদি হচ্ছে কোনো প্রশ্ন থাকে, বা যারা স্টুডেন্ট আছে তাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করলে হচ্ছে কি অ্যান্সার করতে সুবিধা হতো আর কি। আমার মোটামুটি এটুকুই হচ্ছে কি বলার ছিল। আমাদের সাথে মনে হয় দুইজন যুক্ত আছেন, ডক্টর তাহিরা এবং সোনিয়া আক্তার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। প্রশ্ন না থাকলে আমরা সামনে আগাই। ফাহিমা আপুকে অনেক ধন্যবাদ। আপু, আপনি খুব সুন্দর করে বলেছেন অবজেক্ট যে কোশ্চেন গুলো বা কিভাবে পড়তে হবে, সেটা খুব সুন্দর করে বলেছেন আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যেটা আপু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, যেটার উপর আমি একটু ইম্পর্টেন্স দিতে চাই, সেটা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু আপনারা মানে যতটুকু পারেন, ধরেন আপনি 2 পেজ পড়লেন, সেই 2 পেজ পড়ে আপনি ওই চ্যাপ্টারের পরীক্ষাটা দিয়ে ফেলবেন। আপনার মনে হবে যে না, আমি তো পারি, আমি অনেক কিছুই লিখছি ওয়ার্ডে, প্রতিদিন আমি ডিসচার্জ লিখছি, আমি হচ্ছে কি ওটি নোট লিখছি, আমি হয়তো পারবো, লিখতে পারবো পরীক্ষায়। কিন্তু না, আমাদের কিন্তু আসলে হাত থাকে না। আপনাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষাটা দিতে হবে, পরীক্ষা অবশ্যই দিবেন। পরীক্ষা মানে আপনি যতটুকু পারেন, যতটুকু পড়ছেন ওইটুকু পড়ে আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষাটা অবশ্যই দিতে হবে, পরীক্ষা দিলে আপনারা দেখবেন যে আপনি খুব ভালো ওরিয়েন্টেড থাকবেন সবসময় ক্লাসগুলোর সাথে। এখন আমি রিকোয়েস্ট করব সাবিয়া সুলতানা আপুকে। আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। সাবিয়া আপু আমাদেরকে গাইনি সম্পর্কে বলবে, গাইনির সিলেবাস এবং গাইনিটা কিভাবে পড়লে উপকৃত হবেন আপনারা, সেটা সম্পর্কে আপু বলবেন। আপু, আপনি প্লিজ শুরু করতে পারেন।
আসসালামু আলাইকুম অপরা। আহ, আসলে আমরা তো মিডল সেশনে আছি। আহ, ফাহিম আপু এত সুন্দর করে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে বলে দিয়েছে, এবং মেইন কথা আসলে সিলেবাস তো আমরা সবাই জানি, কি পড়তে হবে না পড়তে হবে মোটামুটি আমরা সবাই জানি, তাই না? আমরা যেহেতু এতদিন 2 বছর হয়ে যাচ্ছে অর্ডে কাজ করতেছি, তো আহ, আসলে এটা সম্পর্কে আমাদের অজানা কিছু না, কিন্তু যে এক্সপিরিয়েন্সের কথাগুলো আপু শেয়ার করলেন, ঠিক আছে, এটা কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনারা অর্ডে যখন কাজ করতেছেন বা হসপিটালে হাঁটতেছেন, বা আমাদের আপু যেটা বললো যে বিভিন্ন জায়গায় ওয়ালে বা আমাদের লেবার রুমে বিভিন্ন পোস্টার দেয়া থাকে, যেরকম জেস্টোসিস স্কোর, তারপরে হচ্ছে যে আপু যেটা বললো ম্যানেজমেন্ট, এক্লামশায়ার ম্যানেজমেন্ট, এগুলো অনেক কিছু থাকে, আমরা অনেক সময় ওইভাবে খেয়াল করি না, কিন্তু আপু যেটা বললেন যে ওইটা যদি আমরা দেখি আসলে ওই কোশ্চেন গুলাও কিন্তু আমাদের চলে আসে। ঠিক আছে। তো যাই হোক, আপু আপু তো অনেক সুন্দর করে সবকিছু বলে দিয়েছে, আমি জাস্ট গাইনি পার্টটা নিয়ে একটু কথা বলবো। আমি ডক্টর সাবিয়া সুলতানা পিয়া, এইচসিপিএস পার্ট 2 ট্রেইনি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড মিডফোর্ড হসপিটালে। ঠিক আছে, যদি আমার কথা শুনতে কারোর সমস্যা হয় তাহলে একটু জানাবেন আনমিউট হয়ে। ঠিক আছে, আচ্ছা। আমাদের টপিকস আমি আগেই বলে নিয়েছি, আমরা টপিকস মোটামুটি সবই জানি, যেরকম অ্যাবর্শন, গাইনি টপিক্স এর ভিতরে অ্যাবর্শন, একটোপিক। ঠিক আছে, একটোপিক মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটোপিক থেকে প্রত্যেক সেশনেই কোশ্চেন থাকেই। জেস্টেশনাল টোফুপ্লাস্টিক ডিজিজ মানে এগুলাতে আসলে বাদ, মানে এই টপিকস গুলো এত বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পিউবার্টি, পিউবার্টি থেকেও আম, 1-2 সেশন পর পর কোশ্চেন থাকে। ঠিক আছে, আচ্ছা। কনজেনিটাল ম্যালফরমেশনটা আছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এটা যে একদম মানে একটু পিক জেস্টিনাল টোফুপ্লাস্টিক ডিজিজ এর মতো খুব বেশি ইম্পর্টেন্ট সেরকম না, মোটামুটি আপনারা 2 স্টার দিয়ে পড়বেন। অ্যামিনিরিয়া খুবই ইম্পর্টেন্ট। ইন্টারসেক্স এখন খুব জনপ্রিয় টপিকস হয়ে যাচ্ছে, তো ইন্টারসেক্সটা আমাদের মোটামুটি মানে হালকা পাতলা পড়ে রাখতে হবে, যেন আসলে আমরা লিখে আসতে পারি। ঠিক আছে, পিসিওএস তো এখন আর পিসিওএস নাই, এটা আছে পলি এন্ডোক্রাইন মেটাবলিক সিন্ড্রোম হয়ে গেছে, যেটা হচ্ছে পিসিওএস না, এখন পিএমওএস, তাই না? তাহলে আমাদের পিসিওএস খুব 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 ইম্পর্টেন্ট। পিসিওএস এর সাথে হার্সিটিজমটা আপনারা 1 স্টার দিয়ে একটু পড়তে পারেন। তারপরে গ্যালাক্টোরিয়াটাও এরকম 1 স্টার 2 স্টার দিয়ে পড়া যেতে পারে। এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমাইসিস খুব 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 ইম্পর্টেন্ট, এগুলো একেবারে ইনফিনিটি স্টার টপিকস। হ্যাঁ, তারপর পিআইডি, ইনফার্টিলিটি, এগুলো খুব ইম্পর্টেন্ট। ফাইব্রয়েড, ফাইব্রয়েড দেখেন, ফাইব্রয়েডের হয় কোশ্চেন থাকবে, না হলে আপনার হচ্ছে এবার আপনার মায়োমেট্রি কাউন্সিলিং দিয়ে দিচ্ছে, মানে ফাইব্রয়েড আপনার সব জায়গায় খুবই ইম্পর্টেন্ট। ডিউবিও খুব ইম্পর্টেন্ট। পোলিপ মোটামুটি ইম্পর্টেন্ট। ডিসমেনোরিয়া তো আছেই। এন্ডোমেট্রিওসিসের সাথে আসলে ডিসমেনোরিয়া সরাসরি এইভাবে দেয় না, এন্ডোমেট্রিওসিসের সাথে সিনারিও আকারে বেশি দেয়, কারণ আমরা জানি যে এন্ডোমেট্রিওসিসে আমাদের ডিসমেনোরিয়াটা বেশি হয়। ঠিক আছে, পিএমএস, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। ডিসপেরোনিয়া এটা আছে, এগুলো ছোট ছোট, এই ডিসপেরোনিয়া এটা ছোট টপিকস, এটা এইভাবে থাকে না, এটা হয়তো আপনার কোনো সিনারিওর মধ্যে পেতে পারেন, সরাসরি ডিসপেরোনিয়া থেকে কোশ্চেনটা একটু কম থাকে। এসটিডি খুব 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 ইম্পর্টেন্ট। ইনফেকশনটা, ইনফেকশন বলতে এখানে হচ্ছে আপনার সব ইনফেকশন গুলা বুঝাইছে যে পিআইডির সাথে বাকি, কিন্তু পিআইডিটা বেশি ইম্পর্টেন্ট, আর বাকি ইনফেকশন গুলা আপনাকে হালকা পাতলা একটু দেখে যেতে হবে। হ্যাঁ, ভ্যাজানাল ডিসচার্জ খুব ইম্পর্টেন্ট, এটা থেকে আপনি আইইউই তেও কোশ্চেন পেতে পারেন, আপনি হচ্ছে এসএকিউ তে কোশ্চেন পেতে পারেন। হ্যাঁ, আপনাদের যখন অস্থি বা অস্থি ক্লাস গুলো হবে তখন বলে দিবে আইইউই কি। এখন হয়তো বা আইইউই শুনে আবার মনে হবে যে আইইউই কি, এটা আসলে অস্থির ভিতরের একটা পার্ট, ভয় পাওয়ার কিছু নাই। ওইখানে হচ্ছে এরকম টপিকস থেকে কোশ্চেন থাকে, এটা আপনাদেরকে খুব সুন্দর করে বলে দেওয়া হবে। হ্যাঁ, যখন আপনাদের ওই ক্লাসগুলো হবে তখন। ঠিক আছে, তো ভ্যাজানাল ডিসচার্জটা তো খুবই ইম্পর্টেন্ট। প্লুরাইটিস তো বিষয়টা এরকম যে আপনার এটা ভ্যাজানাল ডিসচার্জের সাথে ইচিং কি কি হয়, কোনটাতে হয়, এগুলা হিসেবে দেয়। ঠিক আছে, প্রোলাপস খুব খুব খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রোলাপস থেকে সববারই কোশ্চেন থাকি। হ্যাঁ, আচ্ছা। তারপরে ডিসপ্লেসমেন্ট অফ ইউটেরাস, এটা হচ্ছে প্রোলাপস এর মধ্যেই চলে আসে। ইনজুরি কম, মানে ইনজুরি বলতে এখানে যে কমপ্লিট পেরিনিয়াল টিয়ার এগুলা বোঝানো হয়েছে, ফিস্টুলা, কমপ্লিট পেরিনিয়াল টিয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে আছে আপনার ইউরিনারি প্রবলেমস আর যেহেতু ইউরিনারি ফিস্টুলা। হ্যাঁ, আচ্ছা। এরপরে কিছু হরমোন আছে, এই হরমোন গুলো আপনাদের ইনফার্টিলিটির ভিতরে কিছু আছে, আমাদের বডির মেকানিজমের কিছু হরমোন আছে, এগুলো আপনারা মানে ওভারঅল ওইগুলোর মধ্যে পড়লেই হয়ে যাবে, ইনফার্টিলিটির মধ্যে এগুলো পড়া হয়ে যাবে, এগুলো আলাদা ভাবে যে অন্য কোথাও গিয়ে পড়াবে সেটা না। কন্ট্রাসেপশন খুব ইম্পর্টেন্ট। কেমোথেরাপি, রেডিওথেরাপি অ্যাকচুয়ালি মিড টার্মে খুব একটা কোশ্চেন থাকে না, এগুলো আপনারা হালকার উপরে ঝাপসা একটু দেখে রাখবেন, যদি কখনো কোশ্চেন দেয় ঠিক আছে তাহলে যেন ছেড়ে না আসতে। বাট কন্ট্রাসেপশন মাস্ট মাস্ট পড়বেন। অপারেটিভ গাইনি এখন এটা খুব ফেভারিট হয়ে যাচ্ছে, ল্যাপারোস্কোপিক, আমার সময় ল্যাপারোস্কোপি থেকে কোশ্চেন ছিল। ঠিক আছে, তো অপারেটিভ গাইনিটা আপনাদেরকে একটু পড়তে হবে, অপারেটিভ গাইনি থেকে কোশ্চেন চলে আসতে পারে। স্টেরিলাইজেশন
ভিজুয়ালাইজেশন থেকে অ্যাকচুয়ালি এসবিএ তে কোশ্চেনটা বেশি পেতে পারেন, রিটেনের কোশ্চেনটা আসলে এরকম ভাবে নাও পেতে পারেন। প্রি ম্যালিগনেন্ট ম্যালিগনেন্ট এটা নিয়ে তো বলার কিছু নাই, মেনোপজ নিয়েও বলার কিছু নাই, এগুলো আমি বললেও আপনারা জানেন যে ইম্পর্টেন্ট, না বললেও জানেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মোটামুটি আমাদের মানে গাইনির যে টপিকস গুলা সবই বলা হয়ে গেছে, তাই না? এখন আপনারা আপুরা দেখবেন মিড টার্মের কোশ্চেন গুলা ম্যাক্সিমামই এরকম থাকে, আপনি ওয়ার্ডে সব সময় যেটা নিয়ে দৌড়াদৌড়ি করবেন, দেখবেন যে ম্যাডামরাও সারাক্ষণ বলতেছে আপনি ইমার্জেন্সি ম্যানেজ করতেছেন, যেরকম একটা টপিক আপনি দৌড়াদৌড়ি ইমার্জেন্সি দ্রুত ম্যানেজ করতেছেন। ঠিক আছে, এখন মানে যেগুলো একদম হট টপিকস, হ্যাঁ, মানে যেই কেসগুলো সব থেকে বেশি আসে সেগুলাই আমাদেরকে দেয়। আমাদেরকে কিন্তু মানে মিড টার্মের পরীক্ষায় এফসিপিএস পার্ট টুর মতো এত কঠিন লেভেলের এত কোশ্চেন দেয় না। এবং আপনার ম্যানেজমেন্টও ঠিক, আপনি অর্ডে যেই ম্যানেজমেন্ট গুলা করেন, আপনি দেখবেন যে পরীক্ষা দিতে গিয়ে আপনি অর্ডের রেগুলার যে ম্যানেজ গুলা করে আসতেছেন ওইটাই আপনার অ্যান্সার আসতেছে। অনেক সময় দেখা যায় কি যে মানে আম, আপনার এখানে তো লেখা অনেক, হ্যাঁ, আর আপনার প্রত্যেকটা কোশ্চেনের সাথে দেখা যাচ্ছে তিনটা করে কোশ্চেন, মানে একটা ধরেন এক নাম্বার একটা কোশ্চেনে ABCDE দিয়ে আপনার পাঁচটা কোশ্চেন থাকবে, তার মধ্যে আপনার এ এ কোশ্চেনের ভিতরে আবার তিনটা থাকবে, তো লেখা অনেক, হ্যাঁ। দেখা যায় কি লিখে শেষ করা যায় না, যেটা আপুরা বারবার বলছে যে এই জন্য লেখার প্র্যাকটিসটা করতে হয়। ঠিক আছে, কিন্তু দেখা যায় কি কোশ্চেনের মার্ক গুলো খুব অল্প থাকে। মনে করেন ডায়াগনোসিস জিজ্ঞাসা করছে, ওইটার জন্য আপনাকে 0.5 দিছে, কিন্তু ABCD একটা একটা কোশ্চেনের ভিতরে আবার চারটা সাব কোশ্চেন থাকে। ঠিক আছে, তাহলে দেখা যায় কি কোনোটাতে কমপ্লিকেশন জিজ্ঞাসা করছে, কোনোটাতে ম্যানেজমেন্ট জিজ্ঞাসা করছে, মানে মোটামুটি আপনার পুরো নলেজটা ওরা নিয়ে নেয়, কিন্তু লেখাটা আপনার শর্ট করে লিখতে হয়। যেরকম আমাদের এফসিপিএস পরীক্ষায়, এফসিপিএস পার্ট টু পরীক্ষায় বা এমসিপিএস পরীক্ষায় আমরা যেরকম অনেক বড় বড় করে কোশ্চেন লিখি, এরকম না, এখানে ছোট ছোট করে লিখতে হয়, কারণ মার্কটা আপনার ওইভাবে দেওয়া থাকে। আপনি একটা 1.5 মার্কের কোশ্চেনের জন্য তো আপনি অনেক বেশি লিখতে পারবেন না, বা লেখার আপনার সময়ও থাকে না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো হচ্ছে যে এক্সপিরিয়েন্স গুলো যে শুনতেছেন, যে এই মানে আপনাকে কিভাবে এই বাকি 5-6টা মাস আপনাকে একটা করতে হবে, শিডিউল করতে হবে, হ্যাঁ, সেটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এতদিন কাজ করলাম, ইম্পর্টেন্ট টপিকস বা ইম্পর্টেন্ট কোনগুলো আমাদের পড়তে হবে এগুলো আমরা সব জানি, বাট আমাদেরকে কিভাবে আগাইতে হবে সবকিছু ম্যানেজ করে, যেরকম আপু বারবার বলছে যে আসলে এখন এমন একটা স্টেজে আছি, মানে সংসার, বাচ্চা, ঠিক আছে, তারপর আবার ট্রেনিং, এগুলো সামনে আমাদেরকে পড়াশোনা করতে হয়। তো আম, এই সবকিছু সামলাতে গিয়ে দেখা যাচ্ছে যে যেদিন অডে কাজ করতেছি সেদিন এসে পড়তে পারতেছি না, বাসায় আসার পর আবার সংসারের কাজকর্ম করতে হচ্ছে, আর যাদের বাচ্চা আছে তাদের তো আবার বাচ্চা দেখতে হয়, তাহলে মানে পড়াটা আসলে ওইভাবে হয় না, যার জন্য মিড টার্ম আসলে কঠিন কিছু না। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা এমবিবিএস লাইফে যেরকম ফ্রি ছিলাম, আমরা এখন আর ওরকম ভাবে কেউই ফ্রি নাই, সবাই একটা জটিল লাইফের মধ্যে ঢুকে গিয়েছি। ঠিক আছে, তার জন্য দেখা যাচ্ছে আমরা ওইরকম সুন্দর করে একটা প্রিপারেশন নিতে পারি না, আমাদের প্রিপারেশনটা একটু হ্যাপাজার্ড হয়ে যায়, কারণ আমরা ওইভাবে টাইম দিতে পারি না। যদি এই জন্যই আমরা হচ্ছে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি। শুধু এতটুকুই বলবো আপুরা, যে আপুরা বারবার বলছে যে যদি আজকে 2 পেজ পড়েন, আপনারা অবশ্যই মানে প্রতিদিন একটু বসার চেষ্টা করবেন, এবং কি করবেন, প্রতিদিন অবশ্যই এক্সামটা মানে যেদিন আপনাদের শিডিউলাইজ এক্সাম থাকবে, আপনার পড়া কমপ্লিট হোক আর না হোক, আপনি চেষ্টা করবেন যেন আপনি এক্সামটাতে অ্যাপিয়ার করেন। ঠিক আছে, কারণ আমি চিন্তা করি যে না আমি এই টপিকসটা খুব ভালো করে পড়ে পরে আমি এক্সাম দিব, অ্যাকচুয়ালি সেটা হয় না, দেখা যায় কি পড়াটা না জমে যায়। হ্যাঁ, আজকে একটা জমবে, কালকে একটা জমবে, জমবে জমবে জমতে জমতে দেখবেন লাস্টে আপনি আর পরীক্ষা দেওয়ার সময়ই পাচ্ছেন না। এবার মিড টার্মের আগে অনেক আপুরা বলছে আপু একটা পরীক্ষাও দেই নাই কি করবো, একটা পরীক্ষাও দেই নাই কি করবো, কারণ ওই যে ওনারা চিন্তা করছে আজ দিব কাল দিব, এই করতে করতে পরীক্ষা এত জমে গেছে যে লাস্টে গিয়ে টেনশন আর কোনো পরীক্ষা দিতে পারেনি। তো আপনারা যেহেতু একদম মানে নতুন, আজকে থেকে শুরু করবেন, তো বলবো যে প্রথম থেকে যদি আপনি টাইট শিডিউলটা করতে পারেন, যে না আমি পড়ি আর না পড়ি, আমি যদি 2টা লাইনও পারি আমি 2টা লাইনই লিখবো, কিন্তু আমি প্রতিদিন এক্সাম দিব। ঠিক আছে, যদি কোনো সমস্যা, কোনো অসুস্থতা বা কোনো ফ্যামিলির কোনো প্রবলেম হয়ে থাকে সেগুলো তো আলাদা কথা, বাট আপনি দেখবেন এটাতে আপনার প্রিপারেশনটা খুব সহজ হয়ে যাবে, এবং পরীক্ষার আগে মানে পরীক্ষার সময় আপনার খুব একদমই স্ট্রেস ফ্রি হয়ে আপনি এক্সামটা দিতে পারবেন, এবং ইনশাল্লাহ আপনারা সবাই ভালো রেজাল্ট করবেন, আমরা এই আশাই করি। ঠিক আছে, কিন্তু দিন দিন সবকিছু কঠিন হয়ে যাচ্ছে আমাদের সামনে, সো আমাদের প্রিপারেশনটা এমন ভাবে নিতে হবে যেন আমরা কঠিন করে প্রিপারেশন নিই কিন্তু পরীক্ষাটা সহজ মনে হয়। ঠিক আছে, তো এই তো আমার মোটামুটি, আমরা সিলেবাস তো আসলে সবই জানি, বারবারই একই কথা বলতেছি, সিলেবাস সবাই জানি, এগুলা ইম্পর্টেন্ট না, কি পড়তে হবে কি পড়তে হবে না সেটাও আমরা জানি, শুধু আমাদের একটু
নিয়মিত পরীক্ষাগুলো দিতে হবে, নিয়মিত পড়ার সাথে থাকতে হবে। তার জন্যই কোচিং, কারণ আমরা এখন সবাই এমন একটা স্টেজে আছি যে আমরা সবকিছুই জানি কি কি পড়তে হবে। ঠিক আছে, আমি বেশি জানি আপনি কম জানেন এরকম না, আপনিও যা জানেন হয়তো বা আমিও তাই জানি। ঠিক আছে, তো হচ্ছে জাস্ট এটা হচ্ছে যে আপনারা একটা শিডিউলের মধ্যে থাকবেন। আর এই যে ব্যাচটা নিয়ে অবশ্যই সাবিয়া আপু আপনাদের সাথে কথা বলে দিবেন। হ্যাঁ, আমি আর তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না। আমার সেশনে যদি কারোর কোনো কিছু কোশ্চেন থেকে থাকে যে না আপু, গাইনিতে অন্য কিভাবে পড়লে ভালো হয়, বা অন্য কোনো টপিকসকে আমাদেরকে পড়তে হবে কিনা, বা কোনো কিছু যদি জানার থেকে থাকে মিড টার্ম রিলেটেড, তাহলে আমার কাছে জানতে চাইতে পারেন। কোনো আপু কি আছেন যে আমার কথাগুলো বুঝতে পারেন নাই, বা আপনার কোনো কিছু জানার আছে? আচ্ছা, যদি কোনো কিছু না জানার থেকে থাকে, তাহলে আমি আর এই সেশনটা লং না করি। আমি আহ সাবিয়া আপুকে বলবো যে আপু আপনি এরপরে কন্টিনিউ করতে পারেন। সাবিয়া জামান আপু, আমাকে শোনা যাচ্ছে? জি আপু, হ্যাঁ। ধন্যবাদ আপু। সাবিয়া আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন গাইনিটা কিভাবে পড়তে হবে এবং বাকি আরো কথাবার্তা। আপনাকে অনেক ধন্যবাদ আপু। আচ্ছা, এখন আমরা একটু নেক্সট সেশনের দিকে আগাই। সেটা হচ্ছে আমাদের একজন ছোট বোন আছেন আমাদের সাথে, আফ্রিদি। আফ্রিদি আমাদের সাথে তার ফিলিংস শেয়ার করবে। আফ্রিদি হচ্ছে এই জুনে মিড টার্ম পাশ করেছেন, আলহামদুলিল্লাহ। আফ্রিদি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম আপু। জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা আফ্রিদি, তুমি তোমার ফিলিংসটা শেয়ার করো। জি জি তোমার আপু। কিরকম লাগছে জেনেসিসের সাথে, এবং পরীক্ষার এক্সপিরিয়েন্স, এভরিথিং। জি আপু। আফ্রিদি, কনগ্রেচুলেশনস থ্যাংক ইউ আবারও। আপু। থ্যাংক ইউ। আমাকে কি দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর আফ্রিদি জামান প্রমি। আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আছি এফসিপিএস পার্ট ট্রেইনি হিসেবে। রিসেন্টলি হচ্ছে যে মিড টার্ম পাস করেছি। জেনেসিস এর সাথে আমার জার্নিটা একেবারে পার্ট ওয়ান থেকে বলা যায়, হচ্ছে যে জানুয়ারির 24 থেকে পরে জুলাই 24 আর কি পার্ট ওয়ান হয়। তো সেই ভরসা করেই মিড টার্মের ব্যাচে ভর্তি হওয়া। এবং হচ্ছে যে জেনেসিসের সবচেয়ে সুন্দর যে জিনিসটা, সেটা হচ্ছে ওদের সিলেবাসটা খুব সুন্দর থাকে, এবং সিলেবাসটা এত সুন্দর করে সাজানো থাকে যে প্রিপারেশন নিতে অনেক ইজি হয়। বাট মিড টার্মটা কি, আমরা হচ্ছে ট্রেনিং এর পাশাপাশি, যেহেতু যেমন পার্ট ওয়ান কিন্তু আমরা অনেকে বাসায় বসে, যেমন আমার নিজের ক্ষেত্রে শুধু খাই দাই পড়া এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু হচ্ছে যে যেহেতু ট্রেনিং এর পাশাপাশি পড়া, অনেক সময় দেখা যায় যে অনেকগুলা ক্লাস ছুটে যায়। তো আমি বলবো যে সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই যাতে অ্যাটলিস্ট টাইম মতো লাইভ ক্লাস জয়েন না করতে পারলেও, বা যে ক্লাস না করতে পারলেও অ্যাটলিস্ট যাতে হচ্ছে যে সবাই মানে ওই দিনাদিনই অথবা তার পরের দিনই ক্লাসটা কমপ্লিট করে ফেলেন। এটা মানে এটা খুবই হেল্পফুল ক্লাস, কারণ ক্লাস জমায় রাখলে পরে পরবর্তীতে আসলে ওই সময়টা আর পাওয়া যায় না। আচ্ছা, আর রেগুলার যে এক্সাম দেওয়ার ব্যাপারটা, আমার পক্ষে রেগুলার এক্সাম দেওয়া পসিবল ছিল না, কারণ আমি যে মানে আমার এই ব্যাচটাতে আর কি রবি সোমবারে পরীক্ষা হতো। ওদের একটা সুবিধা হচ্ছে আমার রবিবারে অ্যাডমিশন ছিল, সোমবারে পোস্ট অ্যাডমিশন ছিল। তো আমি অনেক সময় চেষ্টা করতাম যে রবিবারে হচ্ছে অ্যাডমিশন, যেহেতু সারা দিন শেষে এসে একটা ক্লান্তি কাজ করে, 8টা 9টা পর্যন্ত কাজ করে এসে, তো আমি চেষ্টা করতাম যে যতটুকু সম্ভব দেখে হলেও পরীক্ষাটা দেওয়ার জন্য। কারণ হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা সেই ফাইনাল প্রপ দিয়ে আসছি, এরপরে তো আমাদের আসলে রিটেনের অভ্যাসটা থাকে না। তো সেই হিসেবে হচ্ছে যে দেখে হলেও যদি কিছু লেখা যায়, তাও অ্যাটলিস্ট লিখলে প্রায় বলা হয় যে 7বার পড়ার সমান সেই পড়াটা হয়ে যায়। তো এটা এটা অ্যাটলিস্ট সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা যারা আপুরা এই ব্যাচে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন, তারা অ্যাটলিস্ট হচ্ছে যে এক্সামটা মানে ক্লাস তো অবশ্যই করবেন, আর এক্সামটা হচ্ছে যে মানে খুবই সুবিধা, এক্সাম দিলে খুবই সুবিধা। আর সবচেয়ে মেইন কথা যেটা, আমি এসএকিউ এর প্রিপারেশন নিয়েছিলাম শুধুমাত্র গাইনি দত্ত পড়ে, মানে গাইনি অবস দত্ত পড়ে। আর মানে এই পর্যায়ে এসে বই পড়ার আসলে কোনো বিকল্প নেই। কোনো শীট টিট থেকে পড়ার থেকে বই পড়াটা খুবই উপকারী, কারণ বই পড়লে আরো 10টা জিনিস আপনার এমনিই চোখে ভাসবে, প্লাস হচ্ছে যে আপনি যে ফিগার গুলা দেখবেন, ওইটা পরবর্তীতে আপনার হচ্ছে যে অস্কিতে খুব হেল্পফুল হবে। হ্যালো, আমার এখন শোনা যাচ্ছে আপু? হ্যালো। দিদি বলো, শোনা যাচ্ছে তোমার কথা।
আচ্ছা, এখন হচ্ছে বই পড়লে যে সুবিধাটা হয় যে আল্ট্রাসোনোগ্রাফি আছে অথবা হচ্ছে যে যে পিক্টোরিয়াল আছে, যেমন আমাদের ক্ষেত্রে এই অস্পিতে বা 2টা পিক্টোরিয়াল এসেছে। তো ওই বই পড়লে আপনারা কিন্তু বইয়ের পাশে ফাহিমা আপু যেটা বললো টিক দিয়ে কিন্তু লিখে ফেলতে পারেন ফিগার গুলাতে, এটা অস্কির জন্য হচ্ছে হেল্পফুল, বা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফির ফাইন্ডিংসটা দেখে নিতে পারলেন। তো একবারে পড়া হয়ে যায়, যেগুলো হচ্ছে যে কোনো শীট থেকে কিন্তু আসলে পসিবল হয় না। এখন কথা হচ্ছে যে আপনি তো অবশ্যই হচ্ছে এক্সাম দিবেন, এবং এক্সাম দেওয়ার পর যে সলভ শিট গুলো আছে সেই সলভ শিটে কোশ্চেন গুলো আপুরা খুব সুন্দর করে বুঝায় দেয়, এখানে সব মেন্টররা খুবই হেল্পফুল। তো ওখানে হচ্ছে যে আপনি কোশ্চেন গুলো দেখলে ইজিলি বুঝতে পারবেন যে কোন প্যাটার্নে অ্যান্সার করলে ইজি হয়। নর্মালি কিন্তু আসলে এত বড় কোশ্চেন মিড টার্মে আসে না, যেহেতু হিউজ লেখা থাকে, এবং হচ্ছে যে এই হিউজ লেখার ভিতরে আপনার কিন্তু এই হিউজ লেখাতে আপনার কিন্তু মানে গাইনি অফ সবই তো কভার করা লাগে। তো একদম ছোট ছোট একদম টু দি পয়েন্ট লেখাটা খুব জরুরি। তো আপুদের হচ্ছে যে ওই আপনারা যখন সলভ শিটটা দেখবেন তখন দেখবেন যে আপুরা খুব সুন্দর করে এক একটা কোশ্চেনের এক্সপ্লেনেশন দিয়ে দেয়। তো সেটা অনেক হেল্পফুল। আর এসবি এর ক্ষেত্রে যেটা বলবো, জেনেসিস আসলে একদম লাস্ট মুহূর্তে এসবিএ গোল্ড বের করেছে এই গত কুরবানি ঈদের আগ দিয়ে। তো আমি চেষ্টা করেছি, প্রায় 20 দিন মতো হাতে টাইম পেয়েছে, আমি 20 মেতে হচ্ছে যে এসবিএ গোলটা হাতে পাই। তো আমি চেষ্টা করেছি 10 তারিখের ভিতরে, আমার টার্গেট ছিল এসবিএ গোলটা শেষ করা। তো আমার প্রথমে হচ্ছে যে অনেকে এমআরসিওজি পার্ট 2 ওই বইটা সলভ করতো। তো যেহেতু সময় ছিল না, আমি আর এমআরসিওজি পার্ট 2 ওই বইটা কিনেনি। তো পরবর্তীতে আমার মনে হয়েছে যে এসএকিউ দত্ত থেকে পড়লেই হয়তো বা কভার হয়ে যাবে এসবি এর পার্টটা। কিন্তু যখন হচ্ছে যে এই জেনেসিস গোল্ড বের করে তখন বইটা কিনা, এবং আপনাদের জন্য এটা আসলে অনেক অনেক সুবিধা যে আপনারা এখন ক্লাসের পাশাপাশি একই সাথে ওই টপিকের হচ্ছে যে সলভ করে ফেলবেন এসবিএটা। তাইলে হচ্ছে যে আসলে এসএকিউ পড়া আর এসবিএ সলভ করা দুইটার ভিতরে বেশ পার্থক্য। এবং এসবিএ গোল্ডে হচ্ছে যে আপনারা এমআরসিওজির অনেক কোশ্চেন অ্যাড করে দিছে, এটাতে আপনার প্র্যাকটিসও ভালো হবে। এবং বিশ্বাস করেন যে 50টা এসবিএ আসবে, 50টার ভিতরে আপনি 40টা এমনিতেই দাগাইতে পারবেন, কোনো ধরনের কনফিউশন ছাড়াই আপনার হচ্ছে যে এসবিএ কোশ্চেন দাগাতে পারবেন। বরং আমার কাছে এমন মনে হয়েছিল যে আসার পরে যে বিসিপিএস কে এরকম কোশ্চেন, এর থেকেও তো হার্ড কোশ্চেন মনে হয় আমরা পার্ট 1-এ সলভ করে আসছি। কিন্তু আসলে এসবিএ গোলটা খুবই হেল্পফুল ছিল, এই জন্যই হয়তো আমার কাছে মোটামুটি ইজি লাগছে। আর 10টা কোশ্চেনে একটু কনফিউশন থাকে, যেহেতু মাথার মধ্যে একটা টেনশন কাজ করে, কিন্তু কোশ্চেন ভালো মতো পড়লে ইনশাল্লাহ পারা যায়। আচ্ছা, আর হচ্ছে যে এই ব্যাচগুলোর যে সুবিধা, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ক্লাসগুলো জমিয়ে রাখবেন না পুরা। আর হচ্ছে যে আগে থেকে প্রিপারেশন নিলে অনেকে চিন্তা করে যে না ঠিক আছে আমি পরে যেহেতু আমরা ক্লিনিক্যালি এক্সপোজ আছি, এটা দিয়ে হয়তো বা হয়ে যাবে। এটা দিয়ে হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে যে আপনাদের থিওরিটিক্যাল নলেজ আর হচ্ছে ক্লিনিক্যাল নলেজের ভিতরে বেশ কিন্তু পার্থক্য আছে। যেমন ধরেন রিস্ক ফ্যাক্টর, কজ, এগুলা কিন্তু আমরা সচরাচর এতটা অনুধাবন করি না যখন হচ্ছে আমরা কোনো কেস দেখি। কিন্তু হচ্ছে যে এগুলো একদম ধরে ধরে কোশ্চেন গুলো আসে, এবং হচ্ছে যে আপনার কাউন্সিলিং এও এগুলো খুবই হেল্প করে। এখন হচ্ছে যে এই রেগুলার ব্যাচগুলোর সুবিধা হচ্ছে আপনি জাস্ট পড়বেন, সময় মানে অবশ্যই পরীক্ষাগুলা দিবেন সময়, মানে ওরা একটা বেশ বড় টাইম দিয়ে দেয় যে ছবি তুলে পাঠানো যায় অ্যান্সার। তো সেই হিসেবে হচ্ছে যে আপনার প্রায় 24 ঘন্টার মতো তো সময় দেয়ই জেনেসিস, যে আপনারা মানে ছবি তুলে ওদের কাছে অ্যান্সার পাঠাতে পারবেন। তো সেই হিসেবে আপনাদের ডিউটি থাকলেও কিন্তু আপনারা কভার করতে পারবেন, মানে এক্সামটা দিতে পারবেন। আর হচ্ছে যে আহ আর এই প্রিপারেশন এতটুকুই। আর মাঝখানে যে মাঝখানে যে অসপি যে ক্লাস আছে আপনাদের রেগুলার ব্যাচের সাথে, এই অসপি ক্লাসগুলো আসলে আমার ওভাবে করে গুরুত্ব দিয়ে করা হয়নি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে গুরুত্ব দিয়ে করা উচিত ছিল। কারণ হচ্ছে যে এই অসপি ক্লাসটা করলে হয়তো বা অসপির সময় এত মাথার উপর প্রেশার পড়তো না, কারণ অসপির পড়াগুলো কিন্তু হিউজ, প্রসিডিউর কাউন্সিলিং মিলিয়ে স্ট্যাটিক স্টেশন এসিকিউ দিয়ে পারা যায়, কিন্তু আলটিমেটলি হচ্ছে প্রসিডিউর যদি একটু প্রথম থেকে একটা দুইটা করে প্র্যাকটিস না করা হয় বা না পড়া হয়, তখন কিন্তু আপনার জন্য একটা প্রেশার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে অস্কি ক্লাসগুলো দেখে রাখতে, অ্যাটলিস্ট হচ্ছে যে দাগিয়ে রাখতে যে এই জিনিসটা আপু পড়িয়েছে, এই জিনিসটা আমি দাগিয়ে রাখলাম। তো মানে একবার রিডিং করলেও প্রসিডিউর গুলো পরবর্তীতে পারা যায়। আর হচ্ছে যে কারণ এটা পরবর্তীতে অনেক সাফার করা লাগে, আমার কাছে মনে হয়েছে যে আমি অস্কির দিনে একটু বেশি মানে প্রেশার পড়ে গেছে আমার উপর। তো এটা পুরো এসিকিউ আমি তাহলে দত্ত থেকে প্রিপারেশন নিয়েছিলাম। এসবিএ গোল্ড যেই চ্যাপ্টার যেই দিন হয় সেই চ্যাপ্টার আপনি সলভ করে ফেলবেন। আর হচ্ছে যে অস্কির জন্য আমি মূলত ইনটেক করেছিলাম। আর হচ্ছে যে জেনেসিস যেভাবে পড়ায়, আপুরা যেভাবে পড়ায় সেভাবে পড়লে হচ্ছে যে আপনারা ইনশাল্লাহ
আটকাবেন না। এবার এবার মূলত আমি যতটুকু জানি যে আমাদের এসএকিউ তে একটু বেশি খারাপ হয়েছে, মানে এসএকিউ তে হয়তো একটু ফেলের পরিমাণ বেশি, আর বাকি অস্ট্রাসকে তো ইনশাল্লাহ সবাই পাশ করে গিয়েছে। তো ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক দোয়া থাকলো, সামনের দিনগুলো সবার জন্য সহজ হোক, এবং হচ্ছে যে সবাই মানে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে রেগুলার ক্লাসগুলো করার জন্য এবং পরীক্ষাগুলো দেওয়ার জন্য, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে, এত প্রেশার ফিল হবে না। ঠিক আছে, এই নিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ আফ্রিদি, তোমাকে অনেক ধন্যবাদ তোমার ফিলিংস শেয়ার করার জন্য। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে এই ব্যাচটা সম্পর্কে বলবো যে আপনারা এই ব্যাচে কি কি পাবেন এবং আপনাদেরকে কি কি করতে হবে। তার আগে আমি একটু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি মিড টার্ম পরীক্ষার্থী ছিলাম জানুয়ারি 26-এ, এই 6 মাস আগে। তো আফ্রিদি যেটা বললো যে ওদের সময় এসএকিউ তে হচ্ছে একটু ফেলের হার বেশি ছিল, আমাদের সময়ও আমার ঠিক এক্সাক্ট নাম্বারটা মনে নেই, তবে যতটুক মানে যতটুক আমাদের হচ্ছে গিয়ে মানে ছাঁটাই বাছাই হয়েছে সেটা কিন্তু এসএকিউ তেই, মানে আমাদের হচ্ছে গিয়ে রিটেনে, রিটেনে হচ্ছে ছাঁটাই বাছাই হয়েছে। আপনি যদি অসপি পর্যন্ত চলে যান তখন কিন্তু আপনি একটা মানে মোটামুটি একটা গ্যারান্টি আপনি পেয়ে যান যে ইনশাল্লাহ আমার যদি অসপিটা মোটামুটি ভালো হয় আমি পাশ করে যাব। তো আপনাদেরকে এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিটেনের প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে, সেটা বোথ এসএকিউ অ্যান্ড এসবিএ। রিটেনের প্রিপারেশনটা ভালো করে নিলে আপনি দেখবেন যে আপনার অসপিও কভার হচ্ছে। অসপি কতটুকু কভার হবে, আপনার স্ট্যাটিক স্টেশন গুলা কভার হবে, কিন্তু প্রসিডিউর তো কভার হবে না, প্রসিডিউর জন্য আপনার আলাদা করে পড়তে হবে। এখন আপনার কিন্তু তাও এসবিএ মানে আপনার রিটেন এবং যে স্ট্যাটিক স্টেশন অসপি সেটার মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা আপনারা কিভাবে কাটায় উঠতে পারবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনি যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু পরীক্ষার সিস্টেম হচ্ছে আপনাকে কিছু এসবিএ দেয়া হবে। এসবিএ হচ্ছে আপনি অ্যান্সার করবেন, আর 4টা থাকবে আপনার এসএকিউ এবং 2টা থাকবে অসপি, 2টা বা 3টা এরকম হচ্ছে কি অসপি থাকে। আপনাকে কিন্তু ওই অসপি পরীক্ষাটাও দিতে হবে, মানে অসপির যে 2টা কোশ্চেন ওই 2টা কোশ্চেনও আপনি পরীক্ষা দেওয়ার সাথে সাথে দিয়ে ফেলবেন। এবং আপনার যখন সলভ ক্লাসটা হবে সলভ ক্লাসটার সাথে আপনি ওই এটা পড়াটা করে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনি অসপিতেও আগায় থাকবেন। অসপির আগে আপনি টোটাল টাইম পাবেন 7 থেকে 10 দিন। এই 7 থেকে 10 দিন আপনার মাথা পাগল হয়ে যাবে, কারণ একদিকে আপনার টেনশন থাকবে যে আমি কি রিটেনে পাশ করলাম কিনা, এটা অবশ্যই একটা টেনশন থাকে, পরীক্ষা দেওয়ার পর একটা টেনশন থাকেই। আপনি আপনার মাথায় এই টেনশনও থাকবে, আপনার অস্পির জন্য পড়তে হবে, এত কিছু আপনি দেখবেন যে আপনি নিতে পারবেন না। এই জন্য আগে থেকে একটু প্রিপেয়ার করে রাখলে দেখবেন যে আপনার প্রেশারটা একটু হলেও আপনার কমবে। আচ্ছা, এখন আমি একটু বলি যে আপনাদের এই ব্যাচে কি কি থাকবে। ব্যাচটা হচ্ছে আপনাদের মিড টার্ম ডিসেম্বর 2026-এর অবসেন গাইনি রেগুলার ব্যাচ। আচ্ছা, তাহলে এখানে কি কি থাকবে আমাদের, সেটা হচ্ছে এখানে আপনাদের টেক্সট বুক বেসড লেকচার্স থাকবে। মিড টার্মে কোনো শীট, যেরকম পার্ট 1-এ আমরা শীট দিয়ে পড়তাম, শীট গুলো অবস থেকে অবস দত্ত থেকেই নেয়া, কিন্তু শীট পড়তাম আর কি, কিন্তু এখানে কিন্তু এরকম আলাদা কোনো শীট নেই, এটা আমরা সরাসরি দত্ত পড়বো। সরাসরি দত্ত পড়ার একটা রিজন হচ্ছে যে আপনি যখন দত্তটা পড়বেন তখন আপনাকে ধরেন একটা ধরেন একটোপিক প্রেগনেন্সি পড়ানো হচ্ছে। একটোপিক প্রেগনেন্সি আপনি কি কি পড়বেন, মেইন হচ্ছে আপনাকে ম্যানেজমেন্টটা পড়া, ম্যানেজমেন্ট সিমটমস কি কি ইনভেস্টিগেশন করব, ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস, এগুলো হচ্ছে কি আপনার মেইন পড়া। কিন্তু এর বাহিরেও কিন্তু কিছু পড়া থাকে, কিছু ইন্ট্রোডাক্টরি পড়া থাকে, কিছু হচ্ছে গিয়ে মানে আরো কত রকমের পড়া থাকে না, এগুলো তো হচ্ছে গিয়ে লেখা থাকে, কিন্তু আমরা কি ওগুলো পড়ি, বেশি একটা পড়ি না। কিন্তু যখনই আপনি দেখবেন যে এসবিএ তে কিন্তু এই যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, ম্যাডামরা খুব ভালো করেই জানে যে আপনি ম্যানেজমেন্ট জানেন, ডায়াগনোসিস করতে জানেন, ইনভেস্টিগেশন করতে জানেন, ম্যাডাম এগুলো জানে, কিন্তু ওনারা প্রশ্ন করে কি ওই যে ওই সব জায়গা থেকে প্যাথোফিজিওলজি থেকে কোশ্চেন করে, তারপর হচ্ছে রিস্ক ফ্যাক্টর, ইন্ট্রোডাকশন, এগুলো থেকে প্রশ্ন করে। তো ওগুলো দেখবেন যে আপনি যখন বইটা পড়বেন তখন আপনি মানে নিজে একটা অটোমেটিক চলে আসে যে আচ্ছা এটা একটু পড়ি, এটা একটু পড়ে তারপর আমি ম্যানেজমেন্টে আগাই। এই জন্য হচ্ছে গিয়ে আপনাকে আমরা টেক্সট বুক বেস কিছু লেকচার্স হচ্ছে গিয়ে পড়াবো। সবগুলোই টেক্সট বুক বেস হবে, যাই পড়ানো হবে আপনাদেরকে টেক্সট বুক থেকে পড়ানো হবে। সাথে আপনাদের একটা কি থাকবে সেটা হচ্ছে ওজিএসবি গাইডলাইনটা থাকবে। ওজিএসবি গাইডলাইন ছাড়া তো আসলে হবে না, কারণ ম্যাডামদের এটা এটা ম্যাডামদেরই করা, এবং কিছু জিনিস আছে যে আপনার ওখান থেকে পড়াই ভালো, ওগুলো ইজি করে দেয়া। এবং ওটা ওটা দিয়ে আপনি যদি লাস্টে রেফারেন্স দিয়ে দেন যে রেফারেন্স ফ্রম ওজিএসবি গাইডলাইন, তাহলে দেখবেন যে আপনার আপনার অ্যান্সার হচ্ছে কি ম্যাডামরা একসেপ্ট করবে।
আচ্ছা, এরপরে কি কি থাকবে, আপনাদের কিছু এসবিএ সেশন থাকবে। যেহেতু এসবিএটা নিয়ে, মানে এসবিএ তো আলাদা পরীক্ষা হয়, পরীক্ষাটা কিভাবে হয় সেটা হচ্ছে আপনার প্রথম দিন থাকবে এসবিএ, এর পরের দিন থাকবে এসএকিউ, এরপর আপনি যদি পাশ করেন এসবি এসএকিউ যদি পাশ করেন, এরপরে যে হচ্ছে আপনার অসপি, অসকি আইউই যেটাই বলেন ওইটা হচ্ছে থাকে। তো এই জন্য যেহেতু এসবিএ প্রশ্ন থাকে, এসবিএ মনে হয় 50টা থাকে। আম, এই এসবিএ কিন্তু মানে ভালোই একটু পড়া লাগে, হ্যাঁ এসবিএটা কিন্তু পড়তে হবে। এসবিএটা না পড়লেও শুধুমাত্র যে আপনি ওয়ার্ডের নলেজ দিয়ে এসবিএ অ্যান্সার করতে পারেন, হ্যাঁ কিছুটা পারবেন অবশ্যই, আপনি ওয়ার্ডের নলেজ দিয়ে এসবিএ অ্যান্সার করতে পারবেন, কিন্তু পুরোটা আসলে করা সম্ভব হবে না। এই জন্য আপনাদেরকে এসবিএ এর জন্য আলাদা এবার সেশন রাখা হয়েছে। আচ্ছা, তারপরে কি করতে হবে, তারপর হচ্ছে আপনাদের প্রত্যেকদিন যে আপনাদের যে টপিকে লেকচার ক্লাস হলো, সেই লেকচার ক্লাসের আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা খুব ইম্পর্ট্যান্ট, আমি বারবারই বলছি, সব আপুরা বলেছে পরীক্ষা আপনি মানে আপনি যতটুকু পারেন আপনি ততটুকু পরীক্ষা দিবেন, ততটুকু পরীক্ষা দিয়ে। আচ্ছা, পরীক্ষা দেওয়ার নিয়ম আছে কিছু, নিয়মটা হচ্ছে যে আপনাকে 24 ঘন্টার মধ্যে খাতাটা জমা দিতে হবে। ইদার আপনি অফলাইনে যে মানে জেনেসিস সেন্টারে যে পরীক্ষা দিতে পারেন, আর যদি হচ্ছে কেউ অনলাইনে পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনি আম, পরীক্ষা দিয়ে পরীক্ষার খাতার যে ছবি, সে ছবি তুলে স্ক্যান করে এরপর হচ্ছে কি আপনাকে একটা সার্টেন ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। আপনাদেরকে সব গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপের গ্রুপ থাকবে, ফেসবুকের গ্রুপ থাকবে, এগুলোতে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে। আপনারা ওগুলোতে দেখবেন আপনারা ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। ওই ইমেল অ্যাড্রেসে আপনাকে একটা সার্টেন টাইমের ভিতর, ইউজুয়ালি 24 আওয়ার্স দেয়, এই টাইমের ভিতর আপনাকে খাতাটা জমা দিতে হবে এবং তারপরে আপনি আস্তে আস্তে এটার অ্যান্সার মানে আপনার ইয়েটা পেয়ে যাবেন। আপনি কতটুকু কত নাম্বার পেলেন সেটা আপনি পেয়ে যাবেন। আর হচ্ছে কি হবে, সাথে হচ্ছে সলভ ক্লাস হবে। সলভ ক্লাসটা অবশ্যই করতে হবে, সলভ ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবেন। পরীক্ষা দিবেন যতটুকু পারেন, পরীক্ষা দিবেন এবং তারপরে সলভ ক্লাসটা যে দিনের সলভ ক্লাস সেদিন করে ফেলবেন। আচ্ছা, এরপরে কি হবে, আপনাদের থাকবে হচ্ছে গিয়ে রিভিউ এক্সাম। রিভিউ এক্সাম কি, ধরেন আপনি কয়েকটা টপিক পড়লেন, ধরেন আপনি এক টপিক, তারপর হচ্ছে গিয়ে পিএইচপি পিএইচ, তারপর হচ্ছে প্রি এক্লামশিয়া, এরকম কয়েকটা টপিক আপনার পড়া শেষ। এই কয়েকটা টপিকের উপরে আপনাকে কিছু এক্সাম দিতে হবে, সেটা এসবিএ এসএকিউ সব মিলাই কিছু কয়েকটা এক্সাম হবে। সেরকম কিছু এক্সাম আপনার জন্য প্রিপেয়ার করা হয়েছে, যাতে আপনি কয়েকটা টপিক একসাথে মিলায়ে পরীক্ষা দিতে পারেন। আচ্ছা, তারপরে কি থাকবে, অসপিয়ান অস্কি ক্লাসেস থাকবে, যেটা হচ্ছে মানে ওই আমাদের মেইন অস্কির আগেই আপনাদের কিছু ক্লাস এখানে থাকবে ব্যাচের ভিতরে। এটা অনেক সময় করা হয় না, কিন্তু আমি বলবো যেটা আপনারা অবশ্যই করে রাখবেন, কারণ ওই যে বললাম যে ওই 7-10 দিনের মধ্যে আসলে পড়ে কভার করা যায় না, বা মানে পড়লেও না এত বেশি প্রেসার পড়ে যায় যে মানে ওটা মানে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয় না। তখন দেখা যাবে যে আপনি অস্পিতে যে পারতেছেন না, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, ওটা একটা সমস্যা। এই জন্য আগে থেকেই কিছুটা প্র্যাকটিস করে রাখার জন্য আপনাদের এই ক্লাসটা ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এরপরে হবে হচ্ছে মডেল টেস্ট। মডেল টেস্ট হবে 4টা। মডেল টেস্টের মধ্যে হচ্ছে গিয়ে 2টা অবসের মডেল টেস্ট হবে এবং 2টা হচ্ছে গাইনির মডেল টেস্ট হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের মক টেস্ট হবে। মক টেস্টটা একদম পরীক্ষার আগ দিয়ে হয়। সলভ ক্লাস থাকবে এবং সাথে অবশ্যই থাকবে সেটা হচ্ছে যে আপনাদের লাস্ট ইয়ারের মানে লাস্ট যতগুলো মিড টার্ম হয়েছে সেই মিড টার্মের কোয়েশ্চেনের সলভ, এই ক্লাসগুলো হবে। এই ক্লাসগুলো আপনারা অবশ্যই করবেন। প্রিভিয়াস কোশ্চেন ডিরেক্টলি কমন পাবেন না, কিন্তু টপিক কমন পাবেন। কিভাবে লিখতে হবে সেই জিনিসটা আপনাদেরকে মেন্টররা বলে দিবে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ডিরেক্টলি আপনি দেখা যাবে একটা কমন পাচ্ছেন, বা একটা কোশ্চেনের মধ্যে একটা লেজ কোশ্চেন এরকম হয়তো কমন পাচ্ছেন, আম, হয়তো ডিরেক্ট কমন পাবেন না, কিন্তু মানে কিভাবে লিখতে হয় এই জিনিসটা আপনারা ওরিয়েন্টেড হবেন। তো এটা গেল হচ্ছে ব্যাচ নিয়ে কথা। আর একটা হচ্ছে যেটা আমরা বারবারই বলছি, যে অবশ্যই পরীক্ষাগুলো দিবেন, পরীক্ষাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং যে দিনকার পরীক্ষা ওই দিনই দিয়ে ওই দিনই সলভ করে ফেলবেন এবং অবশ্যই পড়ে ফেলবেন একসাথে। না পড়ে ফেললে কিন্তু এটা আসলে আপনারা পরে কাভার দিতে পারবেন না। আচ্ছা, এখানে ফাহিম আপু একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, এটা একটু আমি বলে দেই, সেটা হচ্ছে এক্সামটা কিরকম হয়। সেটা হচ্ছে প্রথম দিন আপনাদের এসবিএ পরীক্ষা হবে। এসবিএ তে 50টা এসবিএ থাকবে, সময় হচ্ছে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যে আপনি এসবিএ পরীক্ষা দিবেন, যথেষ্ট সময় থাকে। 1.5 ঘন্টা অনেক সময়। 50টা আপনারা দেখবেন যে টাইমের আগেই শেষ করে ফেলবেন। আমি মোটামুটি দেখা গেছে যে 1 ঘন্টারও আগে শেষ হয়ে গিয়েছিল আমার, এবং তারপর আমি হচ্ছে গিয়ে বাকিগুলো নিয়ে আমি চিন্তা করে অ্যান্সার করেছি।
এসএ কিউতে টাইম পাওয়া যায় না, এসএ কিউতে একটু মানে সময় দিতে হয়। সেটা হচ্ছে এসএ কিউতে 3 ঘন্টা, কিন্তু এই 3 ঘন্টার সময় যে কিভাবে চলে যাবে আপনি বুঝবেনও না। এসএ কিউ কিন্তু এমন না যে খুব ব্রড কোশ্চেন হয়, তা কিন্তু না। যেমন হচ্ছে গিয়ে এরকম বলবে না যে রাইট এ শর্ট নোট অন দিস, অথবা রাইট দ্য ম্যানেজমেন্ট, খুব কম আসে, একটা বা দুইটা কোশ্চেন ম্যানেজমেন্ট, আমি তো পাইই নাই ম্যানেজমেন্ট, এরকম আসে না ডিরেক্ট কোশ্চেন যে ম্যানেজমেন্ট লেখো। এটা খুবই ছোট ছোট কোশ্চেন আসে যে এটার প্যাথোফিজিওলজি লেখো, বা এটার ইনভেস্টিগেশন কি করবা, 4 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, 5 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন ফাইন্ডিংস, তারপর হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট, এই টাইপের জিনিসপত্র আসে। হ্যাঁ, খুব মানে খুব বড় কোনো কোশ্চেন আসে না। খুব বড় কোনো কোশ্চেন না আসলেও কোশ্চেন অনেক থাকে। আপনার হচ্ছে কি অবস কোশ্চেন আলাদা, গাইনি কোশ্চেন আলাদা। অবসে থাকবে 8টা, গাইনিতে থাকবে 8টা। এই 8টার মধ্যেও কিন্তু ভাগ থাকে। প্রত্যেকটা কোশ্চেনের আবার তিনটা তিনটা করে, তিনটা আবার দুইটা, চারটা, পাঁচটা, এরকম কিন্তু ভাগ থাকে। হ্যাঁ, তো এই জন্য সময় একটু কম পাওয়া যায়, এসএ কিউটা শেষ করতে একটু একটু কষ্ট হয়। তবে আপনি যদি, আপনার যদি মানে হাত থাকে, লেখার যদি আপনার প্র্যাকটিস থাকে, তাহলে আপনি শেষ করতে পারবেন। আর হচ্ছে অসপি এন্ড হচ্ছে আইইউই। হ্যাঁ, অসপি থাকবে হচ্ছে 10টা স্টেশন। 10টা স্টেশনে থাকবে, এক একটাতে হচ্ছে 5 মিনিট করে। অসপি স্টেশন গুলা কয়েকটা থাকবে স্ট্যাটিক স্টেশন, কয়েকটা থাকবে প্রসিডিউর স্টেশন। প্রসিডিউর এটা কিন্তু আপনাদের মানে ফিক্স না যে 2টা প্রসিডিউর থাকবে বা 3টা প্রসিডিউর থাকবে। আমাদের মনে হয় 3টা প্রসিডিউর ছিল, আমার আগের ব্যাচে হচ্ছে গিয়ে 2টা প্রসিডিউর ছিল। তো এই জন্য এটা বলা যায় না যে কয়টা প্রসিডিউর থাকবে। আমার একটা ছিল হচ্ছে ক্লিনিক পেলভিমেট্রি, আর একটা ছিল হচ্ছে গিয়ে সুচারিং, ট্রান্সভার্স সুচার বা কোন একটা এরকম কিছু কিছু একটা ছিল। আচ্ছা, তো এটা কিন্তু ফিক্স করে বলা যায় না যে কয়টা প্রসিডিউর স্টেশন থাকবে। আর হচ্ছে স্ট্যাটিক স্টেশন থাকে। আর থাকবে হচ্ছে আইওই। আইওইটা কি, এটা হচ্ছে গিয়ে 10 মিনিট করে থাকবে, এবং এটার মনে হয় এটার 5টা স্টেশন থাকে। 5টা স্টেশন থাকে। এটা হচ্ছে ম্যাডামদের সাথে সরাসরি আপনার ইন্টারাকশন। এটা একটু একটু টাফ, কারণ ম্যাডামরা কোনো এক্সপ্রেশন দেয় না। হ্যাঁ, আপনাকে জাস্ট কোশ্চেন বলে যাবে, আপনার হচ্ছে কি অ্যান্সার করতে হবে। কিছু ম্যাডাম হেল্প করে যে এটা ওইটা, সেটা ম্যাডামদের নিজস্ব ব্যাপার, কিন্তু নিয়ম হচ্ছে ম্যাডামরা এখানে কিছু বলবে না, ম্যাডামরা একদম চুপ করে থাকবে। আপনি অ্যান্সার দিবেন, আপনার যদি অ্যান্সার শেষ হয় ম্যাডাম জিজ্ঞেস করবে তোমার অ্যান্সার শেষ, আপনি বলবেন হ্যাঁ, তখন হচ্ছে কি নেক্সট কোশ্চেনে আগাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আইওই। আর টোটাল পাস মার্ক হচ্ছে 60%। আপনি এসবি এবং এসএকিউ তে যদি পাস করেন, সেক্ষেত্রে আপনি অসপির জন্য এলিজিবল হবেন। এটাই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে নেক্সট 5 মাসে আপনাদেরকে অবশ্যই যা যা আছে, সিলেবাস বলতে তো আসলে পোস্ট গ্রাজুয়েশনে তেমন কিছুই নাই, কিন্তু যে কোশ্চেন গুলো সবসময় আসতেছে মানে রেগুলার, কয়েকটা তো হচ্ছে গিয়ে মিড টার্ম পরীক্ষা গেল, এই হচ্ছে কি যতগুলো কোশ্চেন আসছে, যেগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে বারবার, সেগুলো চ্যাপ্টারে আপনাদেরকে বারবার পড়ানো হবে, ভালো করে পড়ানো হবে, এক্সাম নেওয়া হবে। কতগুলো এক্সামের কথা বললাম আমি, নর্মাল এক্সাম, সেটার সলভ ক্লাস, তারপর হচ্ছে আপনার রিভিউ এক্সাম, মডেল টেস্ট, মক টেস্ট, সবকিছু মিলায়ে আপনাদেরকে দেখবেন যে ইনশাল্লাহ একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন দেওয়া হবে। এবং জেনেসিসে মিড টার্মের এই ব্যাচগুলোর এই পাস রেট কিন্তু খুবই ভালো। যারা মানে ক্লাস করে মোটামুটি দেখা যায় যে 99%ই পাস করে যায়। হ্যাঁ, শুধু দরকার হচ্ছে আপনার কনসিস্টেন্সি। আপনি 1.5 বছর ট্রেনিং করেছেন, 1.5 বছর ট্রেনিং আপনার শেষ। এই 6 মাসে আপনার কাজ হচ্ছে আপনি যা ট্রেনিং করেছেন এবং এই 6 মাস আপনি যা ট্রেনিং করবেন সেটার সাথে আপনার এক্সামটাকে কোরিলেট করা, এক্সামের কোশ্চেন গুলোকে কোরিলেট করা। তখন দেখবেন যে আপনার এক্সামটাও ইজি হয়ে যাবে, এবং ফিউচারে আপনি যখন নিজে প্র্যাকটিস করতে যাবেন ইন্ডিভিজুয়ালি, সেই জিনিসটা আপনার জন্য অনেক ইজি হবে। ইনশাল্লাহ আপনারা সবাই খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যাবেন, এবং আপনাদেরকে জেনেসিস পূর্ণাঙ্গ হেল্প করবে, সবকিছু দিয়ে হেল্প করবে। আপনাদের কাজ হচ্ছে শুধু পড়া এবং হচ্ছে গিয়ে রেগুলার থাকা, কনসিস্টেন্সি মেনটেন করা, পরীক্ষা দেওয়া, বাস। ইনশাল্লাহ আপনারা সবাই পাশ করে যাবেন। ধন্যবাদ। ও আচ্ছা, আর একটা কথা হচ্ছে, আপনাদের আজকে একটা ভিডিও ক্লাস আপলোড হবে, সেটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম, হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম ফর অবস এন্ড গাইনি। এটা একটা ভিডিও ক্লাস আপলোড দেওয়া হবে, এবং আগামীকাল থেকে আপনাদের ক্লাস, আপনাদের কিন্তু সপ্তাহে ক্লাস 2টা। একটা হচ্ছে প্রথম দিকে একটা করে ক্লাস নেওয়া হবে, ক্লাসের দিন হচ্ছে রবিবার এবং বুধবার। প্রথম 1 মাস হয়তো একদিন, মানে সপ্তাহে একটা করে ক্লাস হবে। এরপর থেকে কিন্তু আপনাদের সপ্তাহে 2টা করে ক্লাস হবে, এবং অ্যাকর্ডিংলি আপনাদের পরীক্ষাগুলো নেওয়া হবে। প্রত্যেকটা ক্লাসের পরে হয়তো একদিন গ্যাপ থাকবে, একদিন গ্যাপে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, এবং কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে ওই যে ভিডিও ক্লাস যেটা
হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম, এটা একটা ভিডিও ক্লাস আপলোড দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা সাহিবা, জি আমি আপু। একটু মনে পড়লো, সেজন্য হচ্ছে গিয়ে একটু বলে নেই, পরে হয়তো ভুলে জি। যাব সেজন্য। তখন খেয়াল ছিল না, আফ্রিদি বলার পর মনে পড়ছে। ওই যে এসবিএ গোল্ডেন, যেটা হচ্ছে এসবিএ গোল্ড, এই বইটা আমরা হচ্ছে গিয়ে মেন্টররা যারা এটার সাথে রিলেটেড ছিল, আমরা অনেক চেষ্টা করেছি আপনাদেরকে একটা গুছানো হচ্ছে গিয়ে সিঙ্গেল বেস্ট আনসার হলো গিয়ে বই দেওয়ার জন্য। এবং যারা পরীক্ষা দিয়েছে ওদের সবার নিয়ার অ্যাবাউট সবাই হচ্ছে বলেছে ওদের এটা কাজে এসছে। তো আমার মনে হয়, আমি অবশ্য যেহেতু অনেকদিন হলো গিয়ে দেশে বাইরে ছিলাম, তো হচ্ছে গিয়ে যাই না বইটার প্রাইস কেমন, কিন্তু আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা বইটা নিয়ে নেবেন। কারণ আমরা তো হচ্ছে গিয়ে আহ, উম, আহ, যখন আমরা হচ্ছে প্রত্যেকটা টপিকস এর ধরেন 3টা টপিকস এর ক্লাস হবে, সেই 3টা টপিকস এর উপরে হচ্ছে গিয়ে আপনার 10টা এসবি আমরা হচ্ছে পরীক্ষার সময় আপনাকে দিব। কিন্তু ওই চ্যাপ্টারটাতে, ওই বইটাতে হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টারেরই হচ্ছে আপনার প্রায় 10টা 12টা 15টা করে হচ্ছে কি এসবিএ সলভ করা আছে। তো আপনি যখন যে চ্যাপ্টারটা পড়বেন, অথবা যদি চ্যাপ্টারটা পড়তে নাও পারেন, তাও যদি আপনি শুধু এসবিএ গুলা পড়েন, আপনার কোন মেথডে আমরা এক্সক্লুড করলাম, কোন মেথডে হচ্ছে কি আমরা ডায়াগনোসিসটাকে ইনক্লুড করলাম, এই জিনিসগুলো হচ্ছে কি আপনার মাথায় হলো গিয়ে খুব ভালোভাবে থাকবে, এবং এটা আপনার পরীক্ষার জন্য খুবই এফেক্টিভ একটা জিনিস হবে। তো আমি রিকোয়েস্ট করবো এই বইটা হচ্ছে কি আপনারা আপনাদের ক্লাসের সাথে সাথে এই বইটা সলভ করবেন। এটা একটা। আর 2 নাম্বার হচ্ছে, আহ আমি অনেক বয়স্ক একটা মহিলা, সেজন্য হচ্ছে কি আমি সবসময় হচ্ছে কিছু অ্যাডভাইজেবল কথাবার্তা বলি। তো তার মধ্যে হচ্ছে গিয়ে ইদানিং আমার খুব মন খারাপ থাকে। আমি হজে গেছিলাম, হজ থেকে আসার পর আমার হচ্ছে 2জন খুবই জুনিয়র, একজন তো আমার মিডফোর্ডেরই, 2জনের হচ্ছে গিয়ে আমি মারা গেছে। মারা গেছে মানে বলবো যে হচ্ছে কি আসলে এক্সিডেন্টাল আনন্যাচারাল ডেথ ওদের আর কি। তো এটা আমাকে মানে এত কষ্ট দিচ্ছে ইদানিং, যে হচ্ছে আমার কাছে মনে হয় আসলে আমরা মেয়েরা পড়াশোনা, কেরিয়ার, সংসার সবকিছু মিলে এই মিড টার্মের সময় আমি যখন আসি তখন মিড টার্মের রিটেন শেষ হয়ে গেছে। তো সবার হচ্ছে গিয়ে অস্পিয়াসলি প্রিপারেশন চলছিল। তো এক একজনের চেহারার দিকে তাকায় মনে হচ্ছিল মানে আসলে চেহারাগুলো দেখা যাচ্ছে না, মানে সবাই এত স্ট্রেসড। তো আসলে পরীক্ষা তো জীবনের একটা অংশ, হ্যাঁ। পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে গিয়ে পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমাদের জীবন না। আমাদের জীবনের জন্য পোস্ট গ্রাজুয়েশন, হ্যাঁ। সংসার, বাচ্চা এবং সবকিছু মিলিয়ে আমরা কেরিয়ার করি, সবকিছু এগুলো সবকিছুর মধ্যে ভালো থাকার জন্য, জীবনটাকে সুন্দর করার জন্য। তো সবাই একটু হচ্ছে গিয়ে ধৈর্য রাখবেন। যার যে যে ধর্মেরই হন না কেন, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবেন, চেষ্টা করবেন, অস্থির হবেন না প্লিজ। খামোখা হচ্ছে গিয়ে স্ট্রেস নিয়ে নিজের জীবনটাকে হচ্ছে গিয়ে মানে অপ্রয়োজনীয় স্ট্রেস দিয়ে মানে অসুস্থ হয়ে পড়বেন না, এবং হচ্ছে গিয়ে হতাশ হবেন না, ডিপ্রেশনে যাবেন না। আমার হচ্ছে গিয়ে মানে এত শিক্ষিত মেয়েরা আমরা আমরা যদি হচ্ছে গিয়ে আমাদের নিজেদের জীবনে স্ট্রেস হচ্ছে গিয়ে নিতে না পারি, তাহলে হচ্ছে আসলে আমরা কিভাবে হলো গিয়ে অন্যদের স্ট্রেস সামলাবো? আমরা তো ডাক্তার, আমরা হচ্ছে গিয়ে অন্য একটা মানুষের ফিজিক্যাল, যখন একটা মানুষ ফিজিক্যালি অসুস্থ হয় তখন কিন্তু সে মেন্টালিও সিক থাকে। তো তার ফিজিক্যাল মেন্টাল সব প্রবলেম গুলাই তো আমরা হচ্ছে দেখবো। তাহলে আমাদেরকে ওভাবে একটু সাউন্ড থাকতে হবে। এই জন্য হচ্ছে পরীক্ষা নিয়ে অনেক স্ট্রেস নেওয়ার কোনো কিছু নাই। শুধু পরীক্ষা না, আমরা হচ্ছে বয়সও আপনাদের বড়, আপনারা যে গ্রুপে অ্যাড থাকবেন, শুধু পরীক্ষা না, আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে পার্সোনালি হোক অথবা গ্রুপে হোক, আপনাদের যে কোনো কিছু, অথবা ক্লাস নিয়ে যদি আপনাদের মনে হয় হ্যাঁ একটা ক্লাস করেছেন তারপরে হচ্ছে কি আপনার আলাদাভাবে বুঝার দরকার, আমাদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন। এটার সাথে হচ্ছে গিয়ে জেনেসিসে হয়তো একটা অর্গানাইজেশন, তারা আমাদের সাথে আপনাদেরকে যুক্ত করেছে। এবং হচ্ছে কি এই যুক্ত হওয়াটা হয়তো এমনিতে আমাদের হতো না। এই যুক্ত হওয়ার জন্যই হোক আর যেভাবেই হোক, আমরা হচ্ছে গিয়ে চাই আপনারা হলো গিয়ে আমরা সবাই, আমরা সবাই হচ্ছে গিয়ে দেশে একটা ভালো অবস্টেট্রিশিয়ান হয়ে, গাইনোকোলজিস্ট হয়ে, এবং বাংলাদেশের হচ্ছে গিয়ে মেয়েদের যে হচ্ছে গিয়ে হেলথ, সেটাতে হলো গিয়ে একটা অবদান রাখতে পারি। এবং সেটা রাখার জন্য আমাদের নিজেদের সুস্থ থাকা জরুরি, সেই সাথে আমরা আমাদের কেরিয়ার ডেভেলপ। তো হচ্ছে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে নক করবেন, যে কোনো কিছুর জন্য হচ্ছে গিয়ে দরকার হয় আমাদের হচ্ছে গিয়ে বলবেন, আমরা চেষ্টা করব। আহ যে যার সাথে হচ্ছে গিয়ে মনে হয় যে ইন্টিমেট, বা যে যার সাথে হচ্ছে গিয়ে ভালো লাগে তাকেই বলেন। সব মেন্টররা সবাইকে ইনশাল্লাহ হেল্প করবে। তো এই 2টা কথা আমার বলার ছিল। সবাই হচ্ছে আল্লাহ সবার জন্য সামনের পথটাকে সহজ করুক, সবাই ভালো থাকবেন।
এবং হচ্ছে গিয়ে কিছু সময় খারাপ আসবে, হয়তো দেখবেন পরীক্ষার সময় বাচ্চা অসুস্থ হয়ে গেছে, কাজের লোক চলে গিয়েছে, হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে, শাশুড়ি হেল্প করছে না, উল্টা উনি হচ্ছে গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছে, মা বাবা হচ্ছে কথা বলতেছে না। এগুলা সব জীবনের একটা অংশ। হ্যাঁ, এটা নিয়েই আপনাকে হচ্ছে গিয়ে এই জীবনটা চালাতে হবে। আপনি হচ্ছে গিয়ে একটা মেয়ে হয়ে, বাংলাদেশের একটা মেয়ে হয়ে, একটা হচ্ছে গিয়ে হায়ার গ্রেড, শুধু গ্রাজুয়েশন, আপনি গ্রাজুয়েশন শেষ করেছেন, আপনি এখন পোস্ট গ্রাজুয়েশনের পথে আছেন, আপনি অনেক শিক্ষিত একটা মেয়ে হচ্ছেন, অনেক এডুকেটেড হচ্ছেন, সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছেন। আপনাকে এই স্ট্রেস গুলো ম্যানেজ করা শিখতে হবে, এগুলোর সাথে সাথে টক্সিক হলে চলবে না, এবং স্ট্রেস নিয়ে হচ্ছে কি স্ট্রেসকে আপনার উপরে হচ্ছে গিয়ে মাতব্বরি করতে দেবেন না, আপনি স্ট্রেসকে হচ্ছে গিয়ে কন্ট্রোল করবেন। এবং হচ্ছে গিয়ে আহ যখনই মনে হবে যে পারছেন না, শেয়ার করবেন, যারা হচ্ছে গিয়ে এক্সপেরিয়েন্স, যারা এই সময়গুলো পাড়ি দিয়ে এসছে তাদের সাথে শেয়ার করবেন, তারা নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করবে। আর কিছু না পারো অন্তত দোয়া করবে, দোয়াটাও হচ্ছে গিয়ে অনেক জরুরি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ আপু। আপু খুবই জরুরি এবং খুব ভালো ভালো কিছু কথা বলেছেন। আপু আসলে আমার ডিরেক্ট সিএ তো আম, আপু সবসময় আমাদেরকে বলতেন এই কথাগুলো, এবং এই কথাগুলো আমিও আপনাদেরকে বলবো যে আপনাদের যখনই যার সাথে শেয়ার করার ইচ্ছা, সেটা আপনার নিজস্ব সিএ হোক বা হচ্ছে গিয়ে যাকে যাকে ইচ্ছা, যে ফ্রেন্ড বা যেই হোক, যাকে ইচ্ছা হোক, যাকে আপনি মনে করেন যে আমি তার সাথে আমার কথাগুলো শেয়ার করতে পারবো, অবশ্যই কথা শেয়ার করবেন। স্ট্রেস থাকবেই, কিন্তু ওই তো স্ট্রেসকে ম্যানেজ করতে হবে। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ আজকে আমাদের ক্লাসটা শোনার জন্য, ওরিয়েন্টেশন ক্লাসটা। এবং আপনাদের সামনের জীবনের জন্য, পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ আপনারা জীবনটাকেও সুন্দর মতো সাজিয়ে নিতে পারবেন, এবং পরীক্ষাটা ইনশাল্লাহ জেনেসিসের সাথে থাকলে অবশ্যই পরীক্ষাটা খুবই ভালো হবে এবং আপনারা একবারই পাশ করে যেতে পারবেন। থ্যাংক ইউ।